গল্প হলেও সত্যির লাইভ আড্ডায় আহ যারা উপস্থিত আছো হ্যাঁ, একটু যদি বলো ভাই যে আমাদের দুজনকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, তাহলে বড় উপকার হয়। তাহলে সবাই যদি একটু বলেন তাহলে আমরা এগিয়ে যাব আর কি। আমি তো দেখতে পাচ্ছি দুজন উপস্থিত আছো, শ্রাবণী আর সুদীপ্তা। যদি একটু বলো যে আমাদের দুজনকে ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা, তাহলে আমরা শুরু করে দেব। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, মুনমুন বলছে শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। ব্যাস ব্যাস, তাহলে একটা ফিডব্যাক আমরা যখন পেয়ে গেছি, হ্যাঁ, আমাদের মনে হয় যে আর অপেক্ষা না করে আমরা শুরু করে দেব। তবে যেটা সূচনা পর্বে আমি যেই কাণ্ডটা করি সেই কাণ্ডটা একবার করে নিই, হ্যাঁ, যে যার সুরক্ষা বলয়ে বসে আমাদের এইসব আলোচনা, সেই ভদ্রলোকটিকে একবার একটুখানি দেখিয়ে নিই। ইনি হচ্ছেন সেই মানুষ যার ঘাড়ে অনেক দায়িত্ব। তো এনাকে স্মরণ করেই আমরা কিন্তু আমরা আমাদের আজকের মানে আজকের পর্ব, গল্প হলেও সত্যির আজকের পর্বের শুভ সূচনা করলাম। আমার সঙ্গে উপস্থিত আছে আমার ভাই দীপ্তপ্রকাশ চক্রবর্তী। দীপ্তপ্রকাশের সঙ্গে তোমরা পূর্ব পরিচিত, আগেও এসেছিল। এবারে কিন্তু আমি অতিথি, মানে এখানে দীপ্ত লাইভে এসেছে আর আমি তার লাইভের মধ্যে ঢুকে পড়েছি টুক করে। তো আমি আজকে কিন্তু এখানে অতিথি। না, না, যান্ত্রিক ভাবে দাদা অতিথি হলেও রিয়ালিটি কিন্তু আমি দাদার অতিথি। একেবারেই সেটা নয়। তবে আমাদের গোপালকে স্মরণ করে সুরক্ষা বলয়ের মধ্যে আমরা সবাই প্রবেশ করলাম এবং আমাদের গল্পের সেশন আজকের শুরু হবে এক্ষুনি। একদম দাদা, একটু শুরুটা যদি করে দাও তাহলে আমরা ঠিক হতে শুরু করব। ঠিক আছে। আমি শুরুতে একটা 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 বেশ ইন্টারেস্টিং গল্প আমি পেয়েছি, সেই গল্পটা দিয়ে আমি একটুখানি সূচনা করছি। আচ্ছা, বেশ। সেই গল্পটা আমি পেয়েছি আমাদের এক ছোট্ট ভাইয়ের কাছ থেকে। ভাইয়ের নাম সোহম। তো সোহম আমাকে, খুব অভিজাত বংশের একজন মানুষ, সে একদম নব্য যুবক যাকে বলে। তো ও আমাকে একটা ওর দাদুর একটি ঘটনা, অদ্ভুত ঘটনা, সেটা ও আমাকে, মানে ও ঠিক বলেনি কিন্তু আমি দাদুর কাছ থেকেই শুনেছি। মানে দাদু ওই এতে কি বলে, হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে, মানে ও দাদুকে ইন্টারভিউ নেওয়ার মতো করে, তো পুরো দাদু বলো কি ঘটেছিল তোমার সঙ্গে, এরকম করে একটা কথোপকথন ও আমাকে রেকর্ড করে পাঠায়। আর সেই গল্পটা দিয়ে আমি আজকে শুরু করছি, তারপরে দীপ্ত বাকিটা এগিয়ে নিয়ে যাবে। তো এটা হচ্ছে বেশ অনেক বছর আগে ওপার বাংলা, মানে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের এই ঘটনাটি। তো এই ঘটনাটি যখন, এটি বেশ প্রাচীন, কারণ আমি বলছি দাদু তখন এই 8-9 বছরের একজন বালক, একদম দাদুর ছোটবেলা। তো আমার ভাইয়ের দাদু যেহেতু, আমারও দাদু হলো, তো আমি দাদু বলেই বলবো। তো দাদু সেখান থেকে আগে যেটা হয়, মানে গ্রাম থেকে অনেক দূরে হাট বসে, সেখান থেকে বাজার করে মানুষ নিয়ে আসে, অনেকটা পথ যাতায়াতের, এরকম তো একটা বিষয় ছিল আগে। তো ওরাও সেই 8-9 বছরের একটি বালক গ্রামের আরো কিছু সিনিয়র জুনিয়র সব মানুষদের সঙ্গে মিলে মিশে গেছে, এতে হাটে গেছে, বাজারে গেছে। এবারে বাজারটা খুব দূরে নয়, 3 মাইল মতো দূরে, 3 মাইল দূরে। তো গ্রামে হেঁটে হেঁটে একসঙ্গে গল্প করতে করতে 3 মাইল লোকে হামেশাই চলে যেত, চলেই যেত একেবারে। তো সেইভাবে দাদু গেছে। এবারে দাদুর ইলিশ মাছ কেনার ছিল। তো দাদু ইলিশ মাছ কিনেছেন এবং কিনে টিনে এবারে তিনি অপেক্ষা করছেন বাকি সঙ্গীদের কখন বাজার করা শেষ হবে, কারণ ওনার কাজটি মিটে গেছে, কিন্তু একা একা তো ফিরতে পারবে না, দলে গেছে দলে ফিরবে।
তো ও অপেক্ষা করছে, অপেক্ষা করতে করতে কিন্তু বেলা বেশ গড়িয়ে গেছে, বিকেলের দিকে চলে এসেছে, এবং সেই সময়টা ছিল কাল বৈশাখীর সময়। তো কাল বৈশাখী প্রবল ভাবে এসে গেছে। আচ্ছা। এবারে সেই যে তখনকার গ্রামে প্রচন্ড কাল বৈশাখীর সেই যে দামাল হাওয়া, চারিদিকে গাছপালা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো এবং পাখিরা পূর্ববঙ্গে এই হ্যাঁ কালবৈশাখীর দাপট আরো বেশি ছিল। আরো অনেক বেশি। এখনো তো আমরা দেখি যে আমাদের এখান থেকে হ্যাঁ, ঝড়গুলো চলে হ্যাঁ, যায় ওইদিকে। নদীবহুল তো দেশ। ওদের সেই নদী বহুল হ্যাঁ, দেশ, তো সেই যে ঝড়ের মধ্যে পড়ে এবারে হয়েছে কি, সঙ্গী সাথী সব ছিটকে ছিটকে এদিক ওদিক সবাই চলে গেছে। মানে যে যেদিকে পেরেছে সে দৌড়ে পালিয়েছে, আর এই বাচ্চাটি তো পড়ে গেছে একদম একা। এবারে একা পড়ে গিয়ে কোনো রকমে একটা জায়গাতে কুকড়ে মুখড়ে আশ্রয় নিয়েছে, মানে ওই গাছের তলা টলাতে। কিন্তু এবারে তো বাড়ি ফিরতে হবে, ঝড় তো তখনও চলছে, অনেকক্ষণ চলছে, ঝড়ের পরে বৃষ্টি নেমেছে। তো ও বলছে আমাকে তো বাড়ি তো ফিরতে হবে, এবং বাড়ি যাওয়ার দুটি পথ, একটি হচ্ছে নদীর ওই বাঁধ ধরে চলে যাবে, কিন্তু সে পথ দিয়ে যেতে গেলে দুটো শ্মশান আছে মাঝখানে। তো সে পথটা কিন্তু শর্টকাট, কিন্তু সে পথে শ্মশানের ভয়, ওইটুকু বাচ্চা ছেলে তার তো ভয় করবেই। আরেকটি পথ আছে যেটি একটু ঘুর পথ, কিন্তু ও ঠিক করলো আমি ওই ঘুর পথ দিয়েই যাব। 8-9 বছরের বাচ্চা, আকাশ অন্ধকার, মানে সে রাত্রিরের মতো অন্ধকার হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তুমুল হাওয়া, তো সে তার মধ্যে শ্মশানের পাশ দিয়ে যাওয়ার মতো অবস্থা কোনো মতেই নেই। সে বললো আমার দেরি হোক, আমি ঘুর পথেই আমি বাড়িতে গিয়ে পৌঁছবো। আচ্ছা। তো এরকম ভাবে ঘুর পথে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে পথের ধারে একটা বট গাছ পড়ে, এবং বট গাছটার ইতিহাসটাও খুব অদ্ভুত। বট গাছটা কি কোনোভাবে হয়েছিল কিন্তু নদীর মধ্যে, মানে বা আচ্ছা। এরকম হতে পারে হয়তো তোমার বটটা হয়েছিল, নদী হয়তো পার ভেঙেছে দিয়ে হ্যাঁ, হ্যাঁ, এগিয়ে হ্যাঁ, হ্যাঁ, এসেছে, হ্যাঁ। মানে দেখতে লাগতো কি যে নদীর মধ্যে দাঁড়িয়ে আছে একটা বিরাট মহিরুহ। আচ্ছা। এইবারে সেটাও এর আগের এই ঝড়ে নয়, কোনো এক ঝড়ে সেটাও কুপকাত হয়ে এসে পড়েছে ডাঙাতে, এবং ডাঙাতে সেটা বেঁকা চোরা হয়ে পড়ে কি হয়েছে, ওই যে বটের ঝুড়ি গজিয়ে যায়, তো বট তো অক্ষয় বট, সে তো মরবার নয়। তো সে কি করেছে, ওই তার যে বড় একটি শাখা এসে পড়েছে এই স্থলে, সেখান থেকে সে আবার তো শিকড় টিকড় গজিয়ে টজিয়ে সে ওখানে দিব্যি তার মানে সে বড় হচ্ছে। তো সেটা মানে একটা অদ্ভুত একটা বেঁকা চোরা গাছ, মানে পুরো ভিজুয়াল যদি আমরা ব্যাপারটা দেখি, ব্যাপারটা খুব সাংঘাতিক, যে অন্ধকার আকাশ ভরা মেঘ, ঝড় জল, নদীর ধার, তার মধ্যে একটা বাঁকা চোরা ওরকম অদ্ভুত গাছ, মানে একটা সাংঘাতিক ব্যাপার। আর মানে একটা 8-9 বছরের ছোট্ট, মানে হ্যাঁ গগনেন্দ্রনাথ ঠাকুরের ছবি, অনেকটা একদম ছবি, মনে করি। অনেকটা। তো সেইখানে আর তার মধ্যে একটি 8-9 বছরের বাচ্চা গ্রাম্য বালক, সে তো ওরকম ভাবে যাচ্ছে, আর সেই গাছটার কাছে আছে একটা খুব ছোট্ট কালী মন্দির, একটা আচ্ছা। কালী মন্দির রয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। এবারে সেই জায়গাটা দিয়ে ও যখন যাচ্ছে, এবং বুঝতেই পারছো প্রবল ভয়ে, মানে বুক ঢিপ ঢিপ করছে তার, সে মানে রাতের অন্ধকারের মতো নেমে এসেছে ঝড় জলের মধ্যে। এবারে সে তো বুক ঢিপ ঢিপ করতে করতে যাচ্ছে, হঠাৎ শুনছে বাবা কে যায়, আচ্ছা। দেখছে একটি থুরথুরে বুড়ি, সে দাঁড়িয়ে আছে হাতে একটি লম্ফ নিয়ে, আর তার আচ্ছা। মাথাতে একটি ওই পাতার তৈরি যে ডোঙা মতো হ্যাঁ, 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 হতো না সেই হ্যাঁ। মাথায় গ্রাম বাংলার লোকেরা টুপি, টোকা একটা যেটাকে বলতো, হ্যাঁ 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 হ্যাঁ, ওই টোকার মতো, টোকার ওই মতো। রকম একটা টুপি পরা, সেটা ওপর দিকটা চওড়া এবং তারপরে আস্তে সরু হয়ে গেছে, যেরকম হ্যাঁ, হয় আর কি জিনিস, হ্যাঁ, 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 হ্যাঁ। তো একটা টোপরের মতো আর কি, টোপরের মতো লম্বা এ করা। তো সে বাচ্চা বুড়ো সবাই পড়তো তখনকার দিনে, ওটাই ছাতার মতো কাজ করছে। তো সেই বৃদ্ধা না বা হাতে করে এরকম চোখ এরকম করে দেখে বলছে বাবা কে যায়,
তখন ও বলছে যে মা আমি আমি যেতে বল, তুমি কে, তুমি কোথায় যাবে? বলে আমি অমুক বাড়ির ছেলে, আমি অমুক জায়গাতে যাব। বলে ও তাহলে খুব ভালো হয়েছে রে বাবা, আমিও তো যাব। বলে ওদের এক পড়শির নাম বলেছে যে আমিও তার বাড়িতে যাব, তো তোর সঙ্গে আমাকে একটু নিয়ে চ, যে তাহলে তোর সঙ্গেই আমি যাই, আমারও তো এরকম অবস্থা পথের মধ্যে। তো তখন আর ওই বৃদ্ধাটি ওই হালকা একটু লম্ফর আলোয় পথ দেখাতে দেখাতে মাথায় ওরকম পড়ে ওর সঙ্গে সঙ্গে চলেছে। চলতে চলতে কিছু দূর গিয়ে তারপরে তো যেরকম হয় একটা পাড়াটা মোটামুটি সীমানা দেখা যাচ্ছে, এবং বাড়ি তখনকার দিনে তো হতো বেশ একটা প্রাঙ্গণ নিয়ে, উঠোন উঠোন পেরিয়ে তারপরে বসতবাটি। তো সেই রকম জায়গাতে ও যখন গিয়ে পৌঁছেছে, তখন বৃদ্ধা এরকম করে আলোটাকে তুলে ধরে বলছে বাবা এইটা তোর বাড়ি তো? তখন বলছে হ্যাঁ মা এটাই বাড়ি। বলছে তুই যেতে পারবি তো? তখন বলছে হ্যাঁ আমি যেতে পারবো। বলে আর এদিকে দেখছে যে বাড়ির দাওয়াতে তো মা হানটান করছে যে ছেলে কোথায় গেল, ছেলে আসতে পারবে কিনা নিরাপদে। তো মা তো সাংঘাতিক চিন্তা করছে, তো ওকে দেখেই তো দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছে। হ্যাঁ রে তুই এলি কি করে, আর তোর বন্ধু বান্ধবরা কোথায়? বলে মা সে অনেক কথা সব দৌড়ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে, তা একজন বুড়ি মা আমাকে, উনিও এই পথেই যাবেন, তো আমাকে আমাকে নিয়ে এলো বাড়িতে। কিন্তু উনি তো বললেন অমুকের বাড়িতে যাবেন, তো আমারও তো একটু এগিয়ে দিতে হবে তাকে। এবারে জাস্ট এইটা মিনিট 2-3-এর ব্যাপার, তার মধ্যে এবারে পেছন ফিরে দেখছে সে বুড়ি আর কোথাও নেই। সে হাওয়ায় মিলিয়ে হাওয়ায় মিলিয়ে গেছে, সে বুড়ি আর কোথাও নেই। তখন বলছে কি রে কই তোর সেই বুড়িমা? তখন বলছে আমি তো জানি না মা, চলে গেল। তখন মা এবারে বলছে হ্যাঁ রে তুই তো পেয়েও হারালি, তুই তো চিনতে পারলি না কে। এবং পরের দিনকে ওরা গিয়ে যেই ভদ্রলোকের নাম বলেছিল যে আমি তো ওর বাড়িতে যাব, তো তোর সঙ্গে একটু নিয়ে চল, সে তাকে প্রশ্ন করেছে যে আপনাদের বাড়িতে কি কেউ এরকম আসার কথা ছিল? বলে না না এরকম কারুর আসার কথা ছিল না, আমাদের এরকম কেউ নেই। এবং সবচেয়ে বড় যেই ঘটনাটা সেইটা হচ্ছে ওর মা বলছে হ্যাঁ রে এই ঝড় জলের মধ্যে কি কুপি জলে, লম্ফ জলে, তুই সেটা দেখেও বুঝতে পারলি না যে এই বৃষ্টির ধারার মধ্যে হাতে লম্ফ জ্বলছে, হাওয়ার মধ্যে হাতে লম্ফ জ্বলছে। বলছে যে উনি যা বয়সে বলেছেন, বলে দেখো বাবা আমরা তো সেই গ্রাম বাংলার তখনকার দিনের সেই ছোট ছেলে, আজকালকার বাচ্চাদের মতো স্মার্ট নই যে অত বৃষ্টিতে যে লম্ফ জ্বলে না, বা ওইভাবে কেউ যে আমাকে গাইড করতে পারে এসব আবার মাথাতেই আসে। এবং সবচেয়ে বড় কথা এটা তো স্মার্টনেস এরও ব্যাপার না, এ মহামায়ার মায়া, এটা মহামায়ার মায়া। তো এইটা এ যুগেও হতে পারে, একদম কোন স্মার্টেস্ট মানুষের ক্ষেত্রেও এটা ঘটতে পারে। এবং সেটা তখন ওরা মানে বুঝলেন যে স্বয়ং মা কালী, স্বয়ং মা তাকে গাইড করে। মা ওই যে কালীবাড়ির সামনে এসে পৌঁছেছে ছেলেটি, মা ওখান থেকে তাকে একেবারে নিরাপদ আশ্রয়ে, তাকে একেবারে আলো নিয়ে তার বাড়ি অব্দি পৌঁছে দিয়ে গেলেন। তো এই গল্পটা আমার মানে প্রথমে শুরুটা শুনে মনে হচ্ছিল বেশ একটা ভৌতিক ঘটনা, কিন্তু তারপরে এটা টুইস্ট হয়ে গেল কিন্তু সম্পূর্ণ একটা দৈবিক, একটা ঐশ্বরিক কৃপার গল্প। এবং এই যে পরিবারটির কথা বলছি, পরে হয়তো এদের আরো আমি কাহিনী পরিবেশন করব। এরা কিন্তু মাতৃ আশীর্বাদ ধন্য, মানে ভীষণ ভীষণ ভাবে মাতৃ আশীর্বাদ ধন্য, মানে সাধক পরিবার, হ্যাঁ সাধক পরিবারও বলা যায় তাদেরকে। এবং সেইখানে মায়ের কৃপা তো বর্ষিত হবেই। তো এই গল্পটা আমার খুব ভাল লেগেছিল, তো আজকের সূচনা আমি এই গল্পটা দিয়ে করলাম। এবারে দীপ্ত ভাই পর্বটাকে আবার এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে দাদা, দাদার কাছ থেকে অনুমতি নিয়ে আমি এর পরের গল্পে যাই। তবে শুরুতেই দাদা যে সুরটা বেঁধে দিলেন মহামায়ার গল্প দিয়ে, সেই তাকে প্রণাম।
প্রণাম জানাই, জগৎজননী মাকে এবং মহামায়ার উদ্দেশ্যে গভীর সশ্রদ্ধ বিনম্র প্রণাম জানাই। এবং আজকের দিনটাও খুব পুণ্য একটা দিন, গুড ফ্রাইডে। এবং একদম কথা আমরা সবাই জানি, সেই পুনরুত্থান দিবস, রিজারেকশন একদম ডে, এবং ইস্টার টাইড শুরু হচ্ছে আজকে থেকে। সুতরাং এরকম একটা পুণ্য দিনে যে আমি আসতে পেরেছি এই চ্যানেলে লাইভ আড্ডায় এবং গল্প বলার সুযোগ দাদা আমায় করে দিলেন, সেই জন্য দাদার কাছে এবং মায়ের কাছে, ঠাকুরের কাছে আমার ঋণ। এবং গোপাল সোনা তো আছেই। প্রথমে দাদা আমি এই মায়েরই গল্প বলবো একটা। আচ্ছা 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 এই মায়ের গল্প এটা আমার শোনা আমার এক কাজিন সিস্টারের থেকে, আচ্ছা এক কাজিন সিস্টারের থেকে শোনা। এবং এই মায়ের গল্পটা মানে গল্প নয়, এটা একেবারেই গল্প নয়, গল্প হলেও সত্যি ঘটনা। এই ঘটনাটা যে অঞ্চলটাকে কেন্দ্র করে, যে মানে এলাকাটা বা বাড়িটা যেখানে, যে বাড়িতে এই ঘটনাটা ঘটছে, সেইটা হচ্ছে দক্ষিণ কলকাতার একটি বাড়ি। দক্ষিণ কলকাতার একটি বাড়ি। এবং সেই বাড়ি থেকে দাদার বাড়িও কিন্তু খুব বেশি দূরে নয়, মানে আচ্ছা সোমদার বাড়ি খুব দূরে নয়। আমি এক্সাক্ট লোকেশনটা নাই বললাম, না না সেই উচ্চতা হ্যাঁ উচ্চতা, খুব বেশি দূরে নয়, মানে ওই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই গল্ফ গ্রিন টাচ করছে আর কি, এরকম একটা জায়গা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে যেখানে অঞ্চলটা আর কি আমি বলছি, তা এখানে একটি বাড়ি, তারা ওপার বাংলা, ওখানে তো বেশিরভাগই ওপার বাংলার মানুষ, তা পূর্ববঙ্গের মানুষ, তা এরকম একটি পূর্ববঙ্গের পরিবার, তারা বহুকাল এদেশে চলে এসেছে এবং তাদের ওপার বাংলা থেকেই তারা তাদের বাড়ির যিনি কুলদেবী, সেই দক্ষিণা কালিকা মূর্তি, সেই দক্ষিণা কালীকে নিয়ে সঙ্গে করে নিয়ে আসেন। এবং পুরুষ পরম্পরায়, পুরুষানুক্রমে সেই মা পূজিতা ওনাদের বাড়িতে। এবং এই যে বাড়িটা, এপার বাংলায় এরা প্রথমে এদের ছিটে বেড়ার বাড়ি ছিল, তারপরে এরা পাকা বাড়ি করে, দোতলা বাড়ি, একতলাটা মায়ের মন্দির, একতলায় মায়ের মন্দির। এবং এই মায়ের মন্দিরে কিন্তু দুটো পুজো, মানে দুটো থেকে তিনটে পুজো সারা বছর খুব বড় করে হয়। একটা তো শ্যামা মায়ের পুজো, যেটা আমরা দুর্গাপুজোর পরে যেটা শ্যামা পূজা, এছাড়াও ফলহারিণী পূজা, ফলহারিণী এবং রটন্তী মায়ের পূজা, রটন্তী কালী পুজো, রটন্তী কালী পুজো এবং ফলহারিণী এবং শ্যামা পূজা তিনটে বড় করে হয়। তার মধ্যে ফলহারিণী পূজাটা খুব বড় করেই হয়, মানে রীতিমতো বড় করে, জাঁকজমক করে লোকজন আসা ইত্যাদি। এবং কথিত আছে যে মা অসম্ভব জাগ্রতা, মা প্রত্যেকটা কথা শোনেন, মায়ের কাছে কিছু যদি চাওয়া যায় মা ফিরিয়ে দেন না, মনোরথ পূরণ করেন, মনোবাসনা পূরণ করেন, বিফল মনোরথে কাউকে যেতে দেন না, এরকম একটা কথা প্রচলিত আছে আর কি। তা ব্যাপারটা হলো এরকম, আমাকে যে গল্পটা বলছে আমার যে বোন, তার এক বান্ধবীর শ্বশুর বাড়ি হচ্ছে ওই বাড়িটা। আচ্ছা তার এক বান্ধবীর শ্বশুর বাড়ি এবং তার খুব ক্লোজেস্ট ফ্রেন্ড আর কি, এরকম। তার থেকেই তার ডিরেক্ট শোনা। ওদের বাড়ির লোকেরা মাকে দেখতে পায় ও সচক্ষে। মা হ্যাঁ, এবং দেখতে পায় মানে কিরকম দেখতে পায়, ডাইনিং এ মা ঘুরে বেড়াচ্ছেন, ডাইনিং ও স্পেসে। মা হ্যাঁ, এবং ডাইনিং স্পেসে ছাদের ওপরে, ছাদেতে যে ওই ট্যাঙ্ক আছে, ওয়াটার ট্যাঙ্ক থাকে না আমাদের, সেই ট্যাঙ্কের ওপরে মা পা ঝুলিয়ে বসে আছেন, কিন্তু ছোট্ট মা, ছোট্ট মা, আচ্ছা মানে রামপ্রসাদের মা, ছোট্ট আচ্ছা বালিকা মা, শিশু কন্যার বেশে। এবং মায়ের না মূর্তিটাও শিশু কন্যা, মায়ের মূর্তিটাও কিন্তু শিশু মা, বালিকা মায়ের মূর্তি। আচ্ছা এবং আচ্ছা ওই বালিকা মা, ছোট্ট মেয়ে, সে কাপড় পরে হাতে একটা শিয়াল নিয়ে বসে থাকে, ওই পা দোলায়, নুপুর পরে ঘুরে বেড়ায় ছাদেতে। আমার গায়ে না কাঁটা দিচ্ছে। ও মা সত্যি মানে এটা হ্যাঁ, এবং এটা সত্যি বলতে কি, মানে ওই বাড়িতে, মানে ওই যে বোনের বন্ধুর যে বর, সে নিজে বোনকে গল্প করছে, আমার বোনকে, যে হ্যাঁ
ও যে কথাগুলো বলছে সব সত্যি কথা, কারণ আমি তো ওই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি, ও তো দুদিন গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বিয়ে হয়েছে বছর 4-5 হবে। বলছে আমি তো ছোট থেকে বড় হলাম এই বাড়িতে, আমি তো আরো বেশি জানি। বলছে আমি হয়তো ছাদে গেছি, গরমকালে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমরা না অভ্যস্ত, আমরা ও মাকে মা। এইভাবে দেখে অভ্যস্ত। আমরা জানি আমিও থাকতে পারি, মাও থাকতে পারে। মা একতলায় আছে মানে মা দোতলায় উঠবেন না এমন তো কোনো না কথা নেই। না, মা ছাদে একদমই। মা ছাদে ঘুরে বেড়াচ্ছেন, মা পা ঝুলিয়ে বসে আছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছি বলছি বলছি, আমি কিন্তু দেখছি ও মা মা। দেখছেন। হ্যাঁ এরকম নাকি গো। এবং সব থেকে বড় কথা, দুপুর বেলা হয়তো ডাইনিং এ গ্রীষ্মের দুপুর, একটু ছমছমে দুপুর, আমরা সবাই জানি, হঠাৎ করে নুপুর বাজছে আর কি ডাইনিং এ, এবং এক ঝটকায় দেখা গেল কি পলক ফেলতে না ফেলতেই চলে গেলেন মা। হ্যাঁ হ্যাঁ, ডাইনিং এর টেবিলটা থেকে একটু পাস করে চলে গেলেন, একটা ঘরের মধ্যে ঢুকে গেলেন আবার। এবং কি একবার দারুণ। একবার যেটা হলো সেটা হচ্ছে ওদের ফলহারিণী পুজোতেই, ওরা না ফলহারিণী পুজোতে মায়ের মূর্তিটা প্রতি বছর নতুন করে আবার তৈরি করেন, ওই আচ্ছা আচ্ছা একই প্যাটার্নে, ওই একই অবয়বে মায়ের মূর্তিটা, ওই বালিকা মূর্তি তৈরি হয়। আচ্ছা এবং সেবার যিনি তৈরি করলেন তিনি একটা গন্ডগোল করে ফেলেছিলেন, তিনি শিয়ালটা একটু ছোট করে ফেলেছিলেন। আচ্ছা। শিয়ালটা একটু ছোট করে ফেলার জন্য মা স্বপ্নাদেশ দিলেন, স্বপ্নে এলেন, স্বপ্নাদেশ দিলেন বললাম ভুল, স্বপ্নে দেখা দিলেন, দেখা দিয়ে অভিযোগ জানালেন যে ওরে আমার শিয়াল ছোট কেন, এমন তো হওয়ার কথা নয়। এবং উনি ওই ছোট্ট মানে যে শিয়ালটা ওনার পছন্দ নয়, যে শিয়ালটা পছন্দ, ওই পছন্দের শিয়ালটা নিয়ে দেখাবেন বলে উনি গোটা ছাদময়, বারান্দাময়, সিঁড়িময় উঠছেন নামছেন আর ঘুরে বেড়াচ্ছেন ওই শিয়াল বগলে নিয়ে, যে শিয়ালটার মাপে ওরা শিয়ালটা করতে দেবে আর কি, করতে দেবে। দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন। শুধু স্বপ্নে বলেই শান্ত নন উনি, ওই কি শিয়ালটা কোলে করে দারুণ। উঠছেন নামছেন, মানে ঘুরে ঘুরে সব দেখাচ্ছেন। এবং ওই বাড়ির যিনি গিন্নিমা তিনি বলছেন, মানে আমার বোনের বন্ধুর বান্ধবীর শাশুড়ি, যে আমার বাড়িতে মায়ের যত গয়না দেখছো মা, সবই কিন্তু কারু না কারুর মনোবাসনা পূর্ণ হওয়ার পর সব দিয়ে গেছে মাকে। আমাদের নিজেদের কিছু মানে করে দিইনি মাকে, আমরা অত সামর্থ্য আমাদের নেই, সবই কিন্তু দেওয়া। মানে মা প্রত্যেকটা কথা সেই কান টেনে শোনে বলেন না, আমাদের যেমন জগৎ জননী মা, মাও তো দক্ষিণা মাই, তিনি প্রত্যেকটা কথা কান টেনে শোনেন, এরকম ব্যাপারটা। হ্যাঁ, এবং এরকম মানে আমার বোনেরও অভিজ্ঞতা হয়েছে যে মায়ের কাছে কিছু প্রার্থনা করেছে, সেই প্রার্থনা পূরণ হয়েছে, এরকম ব্যাপারটা। এবং ওখানকার কিছু প্রমোটার আর কি, তারা চেয়েছিল বাড়িটা ফ্ল্যাট করবে, যথারীতি তারা পারেনি, না পারবে কি। মানে ও কিছুতেই পারেনি। হ্যাঁ, মানে অসুস্থ হয়ে পড়েছে, কথাবার্তা বলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, তারপরে কাজ এগোতেই পারেনি, মানে নানা রকম সমস্যার কারণে আর এগোতেই পারেনি। মানে ওই ত্রিসীমানায় মা কিন্তু ওদের বাড়ির লোক ছাড়া কাউকে ঘেঁষতে দেবেন না। এবং ওই বাড়িতে ওই মানে ওই বান্ধবীর এক জ্যাঠ শ্বশুর ছিলেন, উনি মায়ের দেখাশোনা করতেন, পুজোটা করতেন বাইরের একজন ঠাকুর মশাই, ওনাদেরই মানে বাঁধা ঠাকুর মশাই, তিনি এসে পুজো করতেন, নিত্য পুজো যেটা। আর ওই জ্যাঠা শ্বশুর উনি মায়ের পরিচর্যা করতেন, মায়ের মানে সারাদিনের যে আনুষঙ্গিক যে সেবা, সেই সেবার কাজটা উনি করতেন। উনি অসম্ভব মাতৃভক্ত ছিলেন, কিন্তু উনি মারা যান। উনি মারা যাওয়ার পরে আবার অন্য আরেকজন, ওদের বাড়িরই কোনো এক পুরুষ, তিনি মায়ের সব ভার নিয়ে মায়ের সেবায় নিয়ে আর কি ব্যাপৃত আছেন। তা এইরকম ঘটনাটা খুবই চমকপ্রদ। এবং মানে এরকম মানে আমি অনেকবারই ভেবেছি যে একবার গেলে হয়, কিন্তু যেহেতু পরিচয়টা নেই তো যেতেও কিরকম একটা দ্বিধা লাগে। কিন্তু মানে শুনলে পরে মানে বারবারই ঘটনাটা শুনেছি, তা আমার মনে হলো যে আজকেই চ্যানেলে সোমদা এবং আমাদের বন্ধুদের সঙ্গে একটু যদি ভাগ করে নি ঘটনা। না না, ভীষণ, আমরা শুনেই ধন্য হলাম। মানে শুনে মানে আজ অঘটন যে আজও ঘটে যেটা বলে, এটা সত্যি সত্যি। ওইভাবে
যে ওরকম ভাবে ওয়াটার ট্যাঙ্কে পা ঝুলিয়ে বসে আছেন মা, হ্যাঁ ভাবো হ্যাঁ তো, হ্যাঁ, পা ঝুলিয়ে বসে আছেন এবং গোটা ডাইনিং ময় ঘুরে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। ডাইনিং ময়। এরপর আমি আরেকটা ঘটনায় চলে যাই। এই ঘটনাটা কিন্তু দক্ষিণ কলকাতা থেকে একটু শিয়ালদা মেন লাইনের ঘটনা, শিয়ালদা মেন লাইন, এবং জায়গাটার নাম আমি মেনশন করেই দিই, কারণ আমি একটু আগে যিনি আমায় বলেছেন তাকে আমি জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ গো, আমি কি ঘটনাটা জায়গাটা বলবো? বললো বলে দাও, কিছু হবে না, বলো। আমি ভাবলাম তাহলে বলেই দিই। এটা শিয়ালদা মেন লাইনের উত্তর 24 পরগনা। জায়গাটা হচ্ছে বনগা। আচ্ছা আচ্ছা, বনগা, বনগা বা বনগ্রাম যেটাকে হ্যাঁ বলা হ্যাঁ হয় অনেক সময়, সেই বর্ডার এর খুব কাছাকাছি আর কি, পেট্রাপোল বর্ডারের খুব কাছাকাছি এই জায়গাটা, বনগাঁরই পেট্রাপোল বর্ডারের কাছে। এবং এই জায়গাটার নামও কিন্তু ভবানীপুর। ও আচ্ছা এই আচ্ছা, জায়গাটার নামও কিন্তু ভবানীপুর। ভবানীপুর গুলো তো আছে, হ্যাঁ হ্যাঁ, কলকাতার ভবানীপুর আমরা সবাই জানি, এবং আমতার ওদিকেও একটা ভবানীপুর আছে, হাওড়া ও আমতার আচ্ছা দিকে একটা আচ্ছা ভবানীপুর। আচ্ছা আবার আচ্ছা, বনগাঁর এই জায়গাটাও ভবানীপুর। তা এখন এইখানের একটি পুকুরের গল্প, পুকুর, কিংবদন্তি পুকুর। এখন কিংবদন্তি পুকুর বলতে কি, কিংবদন্তি বলতে আমরা সবাই জানি কিংবদন্তির মধ্যে কিছু তো রিয়েলিটি থাকে, হুম রিয়েল হুম, আর ইমাজিন দুটো মিলেই তো কিংবদন্তি। সুতরাং সেখানেও কিছু ঘটনা আছে যা একেবারেই সত্য, ডাহা সত্য, অস্বীকার করে লাভ নেই। আর কিছুটা তো মিথ হয়ে যায় এগুলো, মানে বছরের পর বছর চলতে চলতে মানুষের মুখে মুখে ফিরতে ফিরতে তো মিথ হয়ে যায়। ঘটনাটা একটু বড়, ঘটনাটার মধ্যে অনেকগুলো লেয়ার্স আছে, যার ফলে একটু সময় লাগবে হয়তো বলতে আমার। একদম একদম, এবং শুরু করি তাহলে বলতে। এটা বনগাঁ যখন স্বাধীনতার অনেক আগের ঘটনা, এটা স্বাধীনতা, দেশভাগ, এগুলোর অনেক 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 আগের ঘটনা। এবং তখন মানে যে সময়ের ঘটনা, তখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরও জন্ম হয়নি, যেহেতু ও ও, বনগাঁ বললেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একাকার, বনগাঁ আর হুম, বিভূতিভূষণ হুম, বন্দ্যোপাধ্যায় সিনোনিমাস, তাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বললাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মের অনেক আগের কথা। ও আচ্ছা, মানে বহুকাল আগে, তখন বনগাঁ কিন্তু যশোরের, তখন তো দেশভাগ হয়নি, আনডিভাইডেড বেঙ্গল, হুম তখন হুম, যশোরের মহকুমা শহর বনগাঁ, আচ্ছা, যশোরের মহকুমা শহর। এবং তখন যশোরে আহ, একটি পরিবারের বিরাট জমিদারি ছিল। পরিবারটি রায় পরিবার, রায় পরিবার, এবং তাদের বিরাট জমিদারি ছিল। তা তাদের বংশের এক পুরুষ, তিনি হচ্ছেন সাগর রায়। সাগর রায়, তিনি বেশ কিছু মোহরকে ওই অঞ্চলে বলে হারা, হারা বলা হয় মোহরকে, ওই জন্য পুকুরটার নাম হারার পুকুর। আচ্ছা, পুকুরটার নাম হারার পুকুর। তা উনি বেশ কিছু মোহর মানে কিন্তু রাশি রাশি মোহর, এক কথায় নিয়ে তিনি এদিকে চলে এলেন একটু, মানে বনগাঁ মহকুমার দিকে চলে এলেন। এমনও হতে পারে তখনও হয়তো বনগাঁ মহকুমা হিসেবে রিকগনাইজড নয়, হতে পারে, এরকমও সময়টা হতে পারে, মানে সেটা এতটাই প্রাচীন একটা সময়। মানে তখন কিন্তু বনগাঁ একেবারেই সাপদ সংকুল, মানে বন জঙ্গল বনবাদারে ভর্তি একেবারে। মানে মানে সত্যি বনগাঁ, গাঁ, মানে বিভূতিভূষণের ছেলেবেলাটাও বনবাদার, মানে এ হ্যাঁ আরো হ্যাঁ হ্যাঁ, বনবাদার। আরো বন আগের, মানে বাঘ থেকে বাঘ দিনের বেলা বেরোয়, ও বাবা, এরকম নাকি এখানকার লোকজনেরাই বলতে, দিনের বেলা বাঘ বেরোয়। এবং সেটা নাকি মানে বাঘ বেরোনোর গল্প নাকি এই গত শতাব্দীর 70-এর 80-র দশকেও অনেকে জানে, ও বেলা বাঘ বেরিয়েছে, এরকম গল্প আছে। তা সে বন বাদারে ভর্তি, বুনো শুয়োর বাঘে ভর্তি, এবং ডাকাতের উপদ্রব, ভয়ঙ্কর ডাকাতের উপদ্রব।
এবং বনগাঁতে কিন্তু অনেক ডাকাতে কালীর মন্দির আছে জানো। আচ্ছা। বনগাঁতে ডাকাতে কালীর মন্দির আছে, 7 ভাই কালীতলা, বনগাঁর বিখ্যাত 7 ডাকাতের তৈরি মন্দির, এবং ও মায়ের কৃপা হয় দেন সেখান থেকে 7 ভাই কালীতলা। এবং আচ্ছা। প্রচুর মানে কালী মন্দির, মানে ওটা কিন্তু মানে বনগাঁ কিন্তু শক্তি আরাধনার খুব একটা মানে পপুলার পীঠ, মানে স্থান আর কি। মানে ওটা কিন্তু কৃষ্ণ আরাধনার জায়গা বনগাঁ পুরোপুরি নয়, আচ্ছা। শক্তি আরাধনার প্রাচুর্যটাই বেশি ওখানে, মানে প্রমিনেন্সটাই বেশি। তা এবার সেই সাগর রায় কি করলেন, ওই রাশি রাশি মোহর নিয়ে তিনি এপার বাংলায় চলে এলেন। এসে তিনি একটা বিরাট অংশ জমি ক্রয় করলেন, জমিদারিটা বাড়ালেন আর কি। ওপার বাংলায় যা ছিল ছিল বিরাট জমিদারি বাড়ালেন, কিন্তু বাড়ানোর পরেও তখনও তার কাছে যা মোহর রয়েছে ওই মোহর তিনি কোথায় রাখবেন? আর ওখানে তখন খুব ফেরোসাস ডাকাত হচ্ছেন নিত্য ডাকাত, তার নাম নিত্য, সে ডাকাতের নাম। সে নিত্য ডাকাতের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, মানে এতটাই ভয়ঙ্কর, মানে রাত্রিবেলা সেই লোকজন ভয়ে কাঁপে। সে নিত্য ডাকাতের হাত থেকে ওই অত রাশি রাশি মোহর বাঁচানোর জন্য তিনি করলেন কি, তিনি 7টা ঘোড়া কিনলেন, ঘোড়া, পেতলের ঘোড়া, যেটাকে বগ্ন, ঠিক ঘোড়াও বলবো না, বগ্ন হাঁড়ি হয় না, টাইপের পেতলের 7টা বগ্ন হাঁড়িতে ওই মোহর একদম ছাপাই ছাপাই, আর 7টা হাঁড়িতে মোহর ভর্তি করে তিনি এবার ঠিক করলেন, তিনি এবং তার বংশের আরো 2-4 জন মিলে, যে আমরা একটা পুকুর খনন করব, একটা পুকুর খনন করে পুকুরটা উৎসর্গ করব, এবং এই 7টা মোহর আমরা সেই প্রতিষ্ঠিত দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত পুকুরে 7টা এই যে বগ্ন হাঁড়ি বা এই কলসি, এটাকে আমরা চেন দিয়ে বেঁধে, শিকল বা চেন দিয়ে গলাটা বেঁধে একসঙ্গে যক্ষী করে রেখে দেবো। ওই কি করে রাখবো পুকুরের শানের নিচে, শান বাঁধানো পুকুর, সেই শানের নিচে যক্ষী করে রেখে দেবো। এবং যক্ষ বা যক্ষী করে রাখতে গেলে কিন্তু বেশ কিছু যাগযজ্ঞের নিয়ম আছে, বিশেষ কিছু যাগযজ্ঞ। এবং এরকমও আমি পড়েছি যে কোন ব্রাহ্মণ বালক তাকে, আমরা অনেকেই জানি যে তাকে কিন্তু ওই মানে হত্যা করে ওই যক্ষ করে রাখা হয় ব্রাহ্মণ বালক। হ্যাঁ, আগের একটা অনুষ্ঠানে আমরা এটা নিয়ে আলোচনা করছি। তা সেরকম ভাবে উনি কি করলেন, ওরকম ভাবে পুকুরটা উৎসর্গ করা হলো, যাগযজ্ঞ করা হলো পুরোহিত ডেকে, এবং তারপর হোমযজ্ঞ ইত্যাদি করে শানের নিচে ওই 7টা ঘোড়াকে ওই গলায় শেকল পরিয়ে যক্ষী করে রেখে দেয়া হলো। এই রেখে দেওয়ার পর তখন তো রেখে দেওয়ার পর এবারে স্বপ্নাদেশ দিলেন দেবী। দেবী বলতে সেই যক্ষী স্বপ্নাদেশ দিলেন ওই বংশের ওই পুরুষদের, বললেন এই মোহর একমাত্র তোমাদের বংশের লোকেরাই কিন্তু স্পর্শ করতে পারবে এবং পেতে পারবে, কিন্তু তার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে আমার একটা ডাব চাই আর একটা গাব চাই। এই ডাব আর গাব জিনিসটা হচ্ছে, ডাব হচ্ছে একটি পুত্র চাই, একটি কন্যা চাই। মানে যদি তোমাদের বংশের তোমরা এই মোহর পেতে চাও আবার কখনো ভবিষ্যতে, তোমাদের মানে পরবর্তী পুরুষ কেউ যদি পেতে চায়, তাহলে তার গর্ভের একটি সন্তান, একটি ছেলে একটি মেয়ে আমাকে দিতে হবে। মানে বলিদানের কথা বললেন কি? বলিদানের কথা বললেন, মানে পুকুরে উৎসর্গ করতে হবে। পুকুরে তুমি যদি উৎসর্গ করো তবেই কিন্তু তোমরা এই মোহর পাবে। এছাড়া ওইটাকে ডাব আর গাব ওইভাবে উনি সিম্বলাইজ করলেন, একটি ডাব একটি গাব।
অতএব মোহর, ব্যাপারটা এরকম দাঁড়ালো। এবং অন্য কেউ যদি এই মোহর নিতে যায় তাহলে কিন্তু তার খুব দুর্ভোগ আছে। এবং ওই বংশ তখন তারা ভাবলেন যে আমাদের ছেলে মেয়েদের উৎসর্গ করে মোহর নেব, আমাদের দরকার নেই মোহরের। কিন্তু এই কথা কিন্তু প্রচারিত হলো লোকমুখে, কথাটা চাপা থাকলো না। এখন লোকজনের তো লোভ সাংঘাতিক, ওরে বাবা, মোহরের লোভ, এ তো ছাড়া যায় না। তা সুতরাং সেই মোহরের লোভ করতে গিয়ে অনেকেই ভাবলো কি যে ওই ডাব গাবের কথাটা ফালতু, ও ও যা বলেছে ও ঠিক নয়, মানে আমরা ওটা ভয় দেখানোর অটো না আর কি। বলেছে আমরা কোনোভাবে যদি পারি তো শান ভেঙে শান কেটে তার ভেতর থেকে আমরা তুলে নিতেই পারি, এরকম একটা ধ্যান ধারণা হলো। কিন্তু যারাই এইটা অ্যাটেম্প্ট করেছে রাতের অন্ধকারে, তারা দেখেছে ওই কলসি চলতে শুরু করেছে জল থেকে উঠে, জল থেকে ওই ওই শিকল পরানো 7টা কলসি একদম পায়ে পায়ে যেন চলছে, একদম মানে মানে ল্যান্ডের ওপর, মানে একদম প্লেন ল্যান্ডের ওপর দিয়ে যাচ্ছে জল থেকে উঠে। এবং 7টা কলসি চলতে চলতে বাঁশ বাগান আছে একটা ওই পুকুরের পেছনে, বাঁশ বাগান দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে আরেকটি পুকুরে, সেই পুকুরটি যার, তার নাম বাঁশিকুণ্ডু, বাঁশিকুণ্ডুর পুকুরে চলে যাচ্ছে এবং ওখানে থিতু হচ্ছে, আবার পরে ফিরে আসছে সুযোগ বুঝে। এই বাঁশিকুণ্ডুর কথাটা কেন বললাম, এই বাঁশিকুণ্ডুকে নিয়ে অনেক কথা আছে, সেই জন্য বাঁশিকুণ্ডু নামটা এখানে ছুঁয়ে রাখলাম আর কি। বাঁশিকুণ্ডুকে নিয়ে অনেক গল্প আছে। তা এবার যারা যারা দেখেছে ওই হাঁড়ি চলেছে রাতের অন্ধকারে, তারাও কিন্তু খুব সুস্থ থাকেনি। দেখার পর তারাও কিন্তু মানসিকভাবে সুস্থ থাকেনি, বা কিছুদিন পর তাদের মৃত্যু এসেছে। হ্যাঁ, এবার ওই পুকুর পাড়ে এক গোসাই আর গোসাইনী বাস করতেন। মানে এ পুরো রূপকথার গল্পের মতন অনেকটা। হ্যাঁ সত্যি একদম সেই রকমই লাগছে শুনতে। কিন্তু ঘটনাটা কিন্তু যার তা থেকে আমার শোনা, তিনি ওই বংশের মেয়ে। আচ্ছা ওই বংশের মেয়ে, তিনি আমার সম্পর্কে বৌদি হন। আচ্ছা, বৌদি আমাকে বলেছেন ঘটনাটা, উনি ওই বংশেরই মেয়ে। ওনার এখন বয়স ধরো প্রায় 47 না, ওই আমাদেরই বয়সী 45 টাইপ এরকম বয়স। তা ওই এক গোসাই আর গোসাইনী থাকতেন। তা সেই গোসাই আর গোসাইনী, গোসাইয়ের নাম ছিল নালু গোসাই, নালু গোসাই। আর সেই গোসাইনীকে সবাই কমলা বুড়ি বলে ডাকতো, কমলা বুড়ি। সে কমলা বুড়ির আবার এই মানে নাকটা একটু সমস্যা ছিল বলে গন্না কাটা বলতো, নাক কাটা, একটু নাকি নাকি ছিলেন উনি, আচ্ছা আচ্ছা, গন্না কাটা বলা হতো, নাক দিয়ে ঠোঁট দিয়ে এরকম একটা ব্যাপার। হ্যাঁ এখানকার জায়গাটাতে একটু সমস্যা থাকে। এবারে ওনারা দিন রাতি কৃষ্ণ সেবা করতেন এবং পুজো অর্চনা নিয়েই থাকতেন। ওনাদের উঠোনে ওই কলসি মাঝে মাঝে উঠে যেত, বিশেষ করে অমাবস্যার ভরা রাতে। আচ্ছা, ওনাদের উঠোনে উঠে যেত। এবং আরেকটা কথা বলি, ওই প্রত্যেকটা কলসির গায়ে না চোখ আঁকা ছিল, প্রত্যেকটা কলসির গায়ে চোখ আঁকা। এই চোখটা কিন্তু কেউ এঁকে দেয়নি, এই চোখটা কিন্তু যারাই কলসিটা দর্শন করেছে শান বাঁধানোর পর প্রত্যেকে এই চোখটা কিন্তু নোটিস করেছে। ও হ্যাঁ, চোখটা কিন্তু প্রত্যেকে নোটিস করেছে, চোখ আঁকা একদম আয়ত নয়ন মায়ের। এবারে ওই ওনাদের বাড়িতে গিয়ে উপস্থিত হতো কলসি, এবং ওনাদেরকে স্বপ্ন দিয়ে যক্ষী বলতেন যে তোমরা আমাকে নাও, আমাদেরকে তোমরা নাও,
তোমাদেরকে, তোমাদের ঘরে আমরা থাকতে চাই, কিন্তু তার বদলে আমাদের একটা ডাব আর গাব দাও। যদিও ওরা কিন্তু ওই বংশের নয়, ওরা ওই বংশের নয়, তথাপি যেহেতু ওনারা খুব সাত্ত্বিক মানুষ ছিলেন, তাই জন্য ওদের কাছে গিয়ে আবদার করতো কলসিরা। কিন্তু মুশকিল হলো ওনাদের কোনো সন্তান ছিল না। ওই নিঃসন্তানা গোসাই দম্পতি তারা তো বললো যে আমাদের তো সন্তান নেই, আমরা তোমাকে ডাব আর গাব কোত্থেকে দেব? সুতরাং প্রশ্নই নেই। সুতরাং কলসি বিফল হয়ে ফিরে যেত, কিন্তু মাঝে মাঝেই কিন্তু ওদের বাড়ির উঠোনে হানা দিত। এবার হলো কি, ওই অঞ্চলের একজন খুব ডাকসাইটে ডাকাত, তার নাম দিলীপ ডাকাত নামে সে খ্যাত ছিল। তার পদবিটা আমি আর বলছি না আজকে, দিলীপ ডাকাত নামে খ্যাত ছিলেন। এবং এই ঘটনাটা কিন্তু যখন দিলীপ ডাকাতের ঘটনাটা যখন, সেটা ধরো অনেকটা সময় পরের, মানে 80-র দশক টশক হবে, এরকম সময়, 80-র শুরু এরকম। ওই দিলীপ ডাকাত ওই অঞ্চলে মানে তার বিরাট প্রভাব প্রতিপত্তি, এবং তার একটা বুলেট ছিল, সে বুলেটটা নিয়ে নাকি সে, মানে তখনকার দিনে বুলেট গোটা বনগা সে মানে একদম দাপিয়ে বেড়াত, অনেকটা গব্বর সিং টাইপ আর কি। মানে ওই দিলীপ ডাকাত আসছে, ওই দিলীপ ডাকাত আসছে বললেই বাচ্চারা ঘুমিয়ে পড়তো, এবং ওনার বুলেট শুনলে, বুলেটের শব্দ শুনলেই নাকি লোকে দরজা জানলা দিয়ে দিত, এরকম ব্যাপার। তা সেই দিলীপ ডাকাত সে একদিন রাত্রিবেলা ফিরছে, ওই পুকুর পার দিয়ে ফিরছে, এবং পুকুরটি কিন্তু আমিও দেখেছি, পুকুরটির জল না খুব কালো কালো জল, মিশমিশে কালো, এবং তাকালে মনে হবে যে তল তো নেই, বোধহয় ডুবে যেতে পারি এক্ষুনি, যেন জল যেন ডাকে, এরকম একটা ব্যাপার। আমি পুকুরটার পাশ দিয়ে বহুবারই যাতায়াত করেছি ওই বৌদির বাড়িতে। তা ওই দিলীপ ডাকাত ওই এক রাতে, সেদিন অমাবস্যা, ওই পুকুরের পাশ দিয়ে ফিরছে ওই বুলেট চালিয়ে। সে দেখলো কি, ওই কলসিগুলো ওই শান বাঁধানো চাতালের উপরে উঠে এরকম করে ঘুরছে, ঘুরপাক খাচ্ছে, এরকম গোল করে ঘুরছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে যেন তারা চলতে শুরু করলো, আর ঝমঝম করে শেকল বাজছে, শেকলের আওয়াজ হচ্ছে ঝমঝম ঝমঝম। এইটা শুনে ও আর দিশাহারা হয়ে গেল। ও প্রচন্ড স্পিডে বাইক চালিয়ে একজনের বাড়িতে, কাছাকাছি ওর পরিচিত একজন বাড়িতে গিয়ে উঠোনে ঠাস করে পড়ে বাইক ছিটকে গেল, অজ্ঞান হয়ে পড়লো। দিলীপ ডাকাতের আর জ্ঞান ফিরল না, দিলীপ ডাকাতের আর জ্ঞান ফিরল না। দিলীপ ডাকাত কিন্তু ওগুলো মানে নেবেও ভাবেনি, ওগুলো না না না, সে সমস্ত চেষ্টাও করেনি, ও জাস্ট দেখেছে। কিন্তু ওই যে একবার দেখলো, দেখা মানে নিতে পারেনি আর কি, ও নিতে পারেনি। তার মানে ওর মধ্যে এমন একটা কিছু, ওই যে চোখ আঁকা বারবার বলছে ওরা, ওই চোখে কিছু একটা আছে। সেটা কিন্তু এই বৌদিও আমাকে ওই জায়গাটা বলতে পারলেন না, যে কেন ওইটা দেখে কেন মানুষের এরকম হতো। কিন্তু চোখ আঁকা এবং আয়ত নয়ন, মায়ের আয়ত নয়ন। কোলে দিলীপ ডাকাত কিন্তু মারা গেলেন। এবার দিন যায়, বছর যায়, লোকজন ভুলে থাকার চেষ্টা করে, আর ওই বংশের লোকেরা অ্যাটেম্পটই করে না। কেন করে না? কারণ লোকে যারা একটু লোভ করতো তারাও এখন আর লোভ করে না, তার জানে লোভ করতে গেলে বিপদ আছে, জীবন চলে যাবে। দিলীপ ডাকাতের মৃত্যুটা কিন্তু ওদের এই পথ দেখিয়ে দিয়ে গেছে। এবার হলো কি, ওই যে গোসাই আর গোসাইনি, ওরা কিন্তু এই কলসির উপদ্রব থেকে রেহাই পেল না। ওদের উঠোনে কিন্তু কলসির আনাগোনা চলতেই থাকলো রাত বিরেতে, আর বারবার বারবার স্বপ্ন দেয়, আমাকে তোমরা নাও, আমাকে তোমরা নাও, আমি তোমাদের কাছে আসতে চাই। তখন ওরা একটু অসহ্য হয়েই ভাবলো আর ভালো লাগছে না, এই রোজ রোজ এরকম করে করে আসে, আর আমরা তো এই বংশেরও নই, যাদের বংশ, যাদের পরিবার,
যারা এরকম করেছে তাদের কাছে যাও না বাপু, আমাদের কাছে কেন এসে আমাদের বিরক্ত করা, আর একই আমাদের সন্তান নেই, আমরা কাকে দেব তোমাকে। তারা এক গুণিনের কাছে গেল, এক গুণিনের কাছে গিয়ে সব কথা খুলে বলল। তখন সেই গুণিন বলল, ঠিক আছে, যক্ষীকে অবলুপ্ত করে দিতে হবে, ওই শানের ভেতরে যক্ষীকে মিলিয়ে দিতে হবে, তাহলে তোমরা এর হাত থেকে রেহাই পাবে না। কিন্তু সেটা করতে গেলে কিছু নিয়ম আছে। সেই রিচুয়ালসটা কি না, ওনাদের একটা গাছ দিল, সেটা কি গাছ সেটা আর আমাকে বৌদি বলতে পারেন, তারও জানা নেই। ওটা একটা গাছ দিয়েছিল এবং কিছু শেকড় দিয়েছিল। বলল যে তোমরা এই শেকড় আর এই গাছ পুকুর পাড়ে 3.5 হাত গর্ত করে তার মধ্যে পুঁতে দেবে এবং মাঝরাতে দুজনে যাবে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায়, সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় গিয়ে যাতে কেউ না দেখে ওই 3.5 হাত গর্ত করে ওই শেকড় আর গাছ পুঁতে দেবে, তাহলে তোমরা যক্ষীর হাত থেকে রেহাই পাবে। এবং ওই নালু গোসাই আর কমলা বুড়ি তারা তাই করলো, তারা ওই গাছ আর শেকড় নিয়ে মাঝরাতে গিয়ে পুকুর পাড়ে পুঁতে দিয়ে এলো। এবং তারপর থেকে কিন্তু এই যক্ষী আর ওদের স্বপ্ন দিত না এবং ওই ঘোড়া ওদের উঠোনে আর চলে আসতো না। তবে একটা কথা আছে, যেহেতু ওই বংশের কেউ ছাড়া ওই ঘোড়ার মোহর পাওয়ার অধিকারী নয়, মানে এদের কাছে তো ও স্বেচ্ছায় যেত, ঘোড়াগুলো অন্য কারোর কাছে তো স্বেচ্ছায় যাবে না। ওই বংশের একটা ব্যাপার কি হলো জানো, ওই বংশটা ক্রমে ছোট হতে হতে ছেলে মানে পুত্র সন্তানের জন্মটা আর হলোই না পরবর্তীকালে। ও আচ্ছা। মানে এখন যেটা অবস্থা, ওই বংশে দুটো ঘর, মানে দুটো ব্রাঞ্চ আর কি, তাদের দু ঘরেই মেয়ে, কোনো পুত্র সন্তান নেই। এবং ওই বাড়িরই মেয়ে বলছেন যে, ওই আমার যে বৌদি, উনি বলছেন যে জানো বংশটা প্রায় অবলুপ্তির পথে, এটা মানে একদম লোপ পেয়ে যাবে এরপরে, কারণ আর তো পুত্র সন্তান হওয়ার জায়গাও নেই কোথাও। একদম একদম। হ্যাঁ, মানে ওই যক্ষীও যেমন বিলুপ্ত হয়ে গেল, ওই বংশটাও কিন্তু ওই ধীরে ধীরে কালের নিয়মে বিলুপ্তির পথে প্রায়। এই হলো হাড়ার পুকুরের গল্প। এবারে কি একটা কথা, অদ্ভুত। এবার এই যে বাঁশিকুণ্ডুর কথা আমি বললাম, বাঁশিকুণ্ডুর কে ছুঁয়ে গেলাম, এই বাঁশিকুণ্ডুর ব্যাপারে একটা কথা বলবার আছে। বাঁশিকুণ্ডুর বেশ কিছু অনেক কথা আছে, তার মধ্যে আমি একটা দুটো বলি। সেটা হচ্ছে, উনি ছিলেন মাতৃভক্ত সাধক। উনি, ওনার বাড়িতে মায়ের মূর্তি ছিল এবং স্বপ্নাদিষ্ট হয়ে তিনি মায়ের পুজো শুরু করেন। এবং উনি অনেক কিছু জানতেন, বলা হয় উনি নাকি অনেক কিছু জানতেন। এবং সব থেকে যেটা বড় কথা, উনি একবার উনি যখন মানে মায়ের পুজোটা শুরু করলেন যেভাবে, সেটা হচ্ছে উনি ভোর রাতে স্বপ্ন দেখছেন যে উনি ট্রেনে চেপেছেন, ট্রেনে চেপে বনগাঁ থেকে কোথাও যাচ্ছেন। ওনার পাশে যে ভদ্রলোকটি বসে আছেন, সেই ভদ্রলোকটি তার ঝুলি থেকে, তিনি সন্ন্যাসী নন কিন্তু এমনি সাধারণ একজন ভদ্রলোক, তিনি তার ঝুলি থেকে তাকে একটি রুদ্রাক্ষ দিচ্ছে, 108 রুদ্রাক্ষ। এবং উনি ক্লেম করছেন এটা অরিজিনাল রুদ্রাক্ষ। এবং স্বপ্নাদেশ হচ্ছে যে তুমি বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে চেপে পড়ো, তুমি রুদ্রাক্ষ পাবে, মায়ের কৃপা পাবে। তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম ভেঙে ওই ভোরেই উনি রওনা দিচ্ছেন বনগাঁ স্টেশনের উদ্দেশ্যে। এবং যে ট্রেন তখন ছাড়বে, তিনি কিছু না ভেবে টেবে ওই ট্রেনেই চেপে পড়েছেন। ট্রেনে চেপে পড়ে দেখছেন পাশে একজন ভদ্রলোক, ঠিক যেমন স্বপ্নে দেখেছিলেন, তিনি ওনার দিকে চেয়ে মিটি মিটি হাসছেন। বললো, এলি তাহলে, স্বপ্ন দেখেই ছুটে এলি? বলে ঝুলি থেকে ওই 108 রুদ্রাক্ষের মালা ওনার হাতে দিয়ে বলছেন, এবার যা, পরের স্টেশনে নেমে যা, নেমে বাড়ি চলে যা, মায়ের পুজো কর গিয়ে। ওই রুদ্রাক্ষের মালা নিয়ে বাড়ি এলেন এবং সেই থেকে বাঁশিকুণ্ডু মায়ের পুজো শুরু করলেন।
এবং বলা হয়, মানে এটা আমি এর আগে একবার শুনেছিলাম, উনি নাকি মাকে বলতে পারতেন যে মা তুমি আরেকটু লম্বা হও, মা নাকি লম্বা হতেন, মায়ের আচ্ছা, নাকি হাইট বাড়তো। মানে এটা যাই হোক, মানে এটা সত্যি ধরে নিচ্ছি আমি। ওনার কথা নাকি মা এমন ভাবেই শুনতেন, মা একটু তুমি বড় হও না, হ্যাঁ তুমি আরেকটু বড় হও তোমায় দেখি, মা নাকি বড় হয়ে যেতেন। এই বাঁশিকুণ্ডু একমাত্র লোক যে ওই হাড়ার কলসি চলতে দেখতো, কিন্তু বাঁশিকুণ্ডুর উপরে কোনো এফেক্ট হতো কিছু না, হতো না। কিছু হতো না। বাঁশিকুণ্ডুই কিন্তু এই গল্পগুলো, এই এই কলসি চলার গল্প কিন্তু বাঁশিকুণ্ডুর থেকেই বৌদির শোনা। বৌদি আচ্ছা, বাঁশিকুণ্ডুকে দেখেছে, বৌদির শোনা যে বাঁশিকুণ্ডুই বলেছে যে আমি দেখতাম তো, কিন্তু আমার উপরে কোনো এফেক্ট হতো না। এবং বাঁশিকুণ্ডুর যে পুকুরে যেত এই কলসিটা, হঠাৎ বাঁশিকুণ্ডুর পুকুরেই বা যেত কেন? অন্য কোনো পুকুরে কিন্তু যেত না, কিছুদিন থাকতো আবার চলে আসতো এই পুকুরে। আর বাঁশিকুণ্ডুর পুকুরে নাকি বাঘে জল খেতে আসতো ভর দুপুরে এবং বিকেলের মুখে, তখন বনগা মানে বাঘ বুনো শুয়োরে ভর্তি, তখন এই বাঁশিকুণ্ডুর পুকুরে বাঘে জল খেতে আসতো। তা এই হলো সেই হাড়ার পুকুর এবং বাঁশিকুণ্ডুর গল্প। আর এরপরেও দারুণ আরেক, দারুণ। তবে এখানে সোনালী একটা প্রশ্ন করেছে, তো আমি সোনালীর হ্যাঁ প্রশ্নটার একটু উত্তর আমার মতো করে দেওয়ার চেষ্টা করি। ও বলছে আমি একটা বিষয় বুঝলাম না দাদা, এটা তো কলসি জানতো যে সেম বংশের হতে হবে, তাহলে কেন গোসাইদের কাছে যেত? হ্যাঁ আমার মনে হচ্ছে সোনালী যে ও না ওই আনক্লেমড অবস্থায় ও আর থাকতে চাইছে না। আর ও জানতো যে বংশের লোকেরা নেবে না ওকে, কারণ ওই ডাব আর গাব তারা দেবে না, তারা না বংশের কাউকে উৎসর্গ করবে না। সেই জন্য মানে ওটা ওরকমই পড়ে থাকবে। তো সেই জন্য ও এমন এমন লোকের কাছে গিয়ে অ্যাপ্রোচ করতো নিজের থেকে, যারা হয়তো সাত্ত্বিক, যাদের হ্যাঁ কাছে গেলে, হ্যাঁ, যারা পয়সাটাকে তার মূল্যটা বুঝবে, অর্থের মূল্যটা বুঝবে এবং শুভ কাজে ব্যয় করবে, এরকম ভেবেই বোধ হয়, আমার মনে হয় অনুমান, যেত। যে তাই হয়তো ওই বাঁশিকুণ্ডুর কাছেও যাওয়া সেই রকমই। কারণ উনি একজন মাতৃ সাধক, আবার এদিকে হ্যাঁ এবং গোসাই যারা তারা শ্রীকৃষ্ণ ভজনা করেন। তো দুজনেই হ্যাঁ খুব সাত্বিক মানুষ এবং ঈশ্বরের কৃপাধন্য। হ্যাঁ কাজেই ভাবতো যদি এই বংশের কাজে না লাগে, অন্তত এই দুই সাত্বিক পরিবারেও সাত্বিক যদি, পরিবার, হ্যাঁ হ্যাঁ, আমার যদি ঠাঁই হয়। কিন্তু ওই যে একটাই, একটা ভয়ঙ্কর, ওই যে অমোঘ একটা কন্ডিশন, ওই যে যে একটা শর্ত আরোপ করে হ্যাঁ রেখেছিল, হ্যাঁ 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 সেই শর্তর কারণে। আর এরা যেহেতু খুব সাত্বিক প্রবৃত্তির মানুষ, তারা তো লোভের বশে কোনোদিন এই কাজ করবে না। করবে মানে যদি না, যদি এই সুযোগ তাদের থাকে, ও থাকতো, গোসাইদের যেমন সুযোগ ছিল না, কিন্তু বাঁশিকুণ্ডুর যদি সুযোগ থাকতো, তিনি তো নির্লোভ মানুষ, মাতৃ সাধক, তো একদমই তিনি তাই। কখনোই এই কাজটা তিনি করতেন না। না মানে ওই না না, শর্তটা দিয়ে যক্ষী বরং নিজেই, যাকে বলে হ্যাঁ কেস হ্যাঁ খেয়ে যাওয়া, সে নিজে একদমই নিজেই তাই, কেস খেয়ে গেছে, যে কেউ পরে তো আর নিল মুক্তি না। পাচ্ছে না। না, পরে আর মুক্তি পাচ্ছে না। কিন্তু মানে কারুর হাতে মুক্তির জন্য একটা অস্থিরতা ছিল। হ্যাঁ, মানে ওই যক্ষী কি, যক্ষী তো ওটাকে যতদিন না কেউ নিচ্ছে এবং ভোগ করছে, যক্ষী তো ওইটাকে, মানে ওটাকে পাহারা দিতেও আটকে থাকতে হবে। তো একদম একদম, ও নিজের মুক্তির জন্যই আর কি, ও ডেসপারেটলি ও এমন হ্যাঁ কোন পরিবার খুঁজছিল যারা হ্যাঁ কিনা ওর শর্ত মেনে নিয়ে ওকে গ্রহণ করবে, গ্রহণ তাতেও করবে, মুক্তি পাবে। মুক্তি মানে পাবে। ওই বা হ্যাঁ, মানে মানে এটাও হতে পারে যে ও যে শর্তটা আরোপ করেছিল, হ্যাঁ, ওটাও হয়তো ও নিজে থেকে আরোপ করেনি, ওটা হ্যাঁ, হয়তো দৈবভাবেই ওকে, মানে হ্যাঁ, দৈবাদিষ্ট, যে ওকে ওকে দিয়ে আর কি এইটা বলানো যে এই হয়েছে। শর্তটা তুমি বলবে, হ্যাঁ একদম, এরকম একটা ব্যাপার হয়তো ছিল। একদম। মোট আচ্ছা কথা এবার হলো কারুর কাজেই লাগলো না। কারুর কাজেই লাগলো না। এবং এখন যেটা ওরা বলে, যে এখন নাকি অনেকে, এই প্রজন্মের অনেক ছেলেরা বলে যে তাহলে কি আমরা দেখবো শান খুঁড়ে টুরে কিছু আছে, কিন্তু ওই গ্রামের লোকেরা বারণ করে।
বলে না না, না না না, খবরদার নয়, একদমই না, পুরো একদম। গ্রাম উজাড় হয়ে যাবে কিন্তু। ওই হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, ভাবনা ত্যাগ করো। ফলে ওই নিয়ে একদম কেউ ভাবে না, মানে অনেকটা বিস্তৃত হয়ে গেছে, তারা বিস্তৃত হতে চেষ্টা করে যে ওই নিয়ে চেষ্টা আর করে। ভাববো না। হ্যাঁ, ওই হ্যাঁ। রূপকথার গল্প হয়ে রয়ে গেল আর কি, এই বলতে গেলে। তার আচ্ছা, মানে রূপকথা কতটা জ্যান্ত! আমরা জ্যান্ত। যেগুলোকে রূপকথা বলে আমরা যেগুলো ভাবি ছেলে ভোলানো কাহিনী, না, কিন্তু সব সেগুলো তো যে, নয়। না মানে সেগুলো না, যে কিভাবে আমাদের মধ্যে রয়েছে, রয়েছে এত জীবন্ত, এতটা জ্যান্ত, ভীষণ, মানে এই ঘটনাগুলো শুনলে তখন মনে হয় সত্যি দারুণ, তাই। মানে এটা একটা অদ্ভুত অদ্ভুত কাহিনী শোনালে দীপ্ত, মানে আহ, ভূতের গল্প এমনি গল্প তো আমরা হ্যাঁ, শুনি, কিন্তু এটা একটা অদ্ভুত, একটা অন্য লেভেলের গল্প। সত্যি তাই। মানে এই গল্পটা না আমি দুবার শুনেছি, আমার দুবারই মানে এত ভালো লেগেছে, চিন্তার বাইরে। মানে রীতিমতো একটা গল্প লেখার মতো একটা। লেখার মতো, এটা সত্যি তাই। আচ্ছা, এবারে আরেকটা গল্প বলি। একদম একদম। এবারে বলি, আহ এটাও শিয়ালদা মেন লাইনের ঘটনা। হ্যাঁ, এটা হচ্ছে ফুলিয়া শান্তিপুর, এই অঞ্চলটা। আচ্ছা। এটা এটা মায়ের গল্প নয়, এখান থেকে মায়ের গল্প থেকে বেরিয়ে এবার একটু অন্যরকম গল্প বলি। এখানে আহ যে আমাকে গল্পটা বলেছে তার নিজের অভিজ্ঞতা এটা। আচ্ছা। এবং সে আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট। সে প্রথম জীবনে চাকরি করত, একটি সরকারি চাকরি করত। এখনো সে সরকারি চাকরি করে, তবে ওই কনসার্নে আর করে না, অন্য অন্য মানে অন্য ডিপার্টমেন্টে করে আর কি। তা প্রথম ওর যখন বয়স 25-26 বছর, তখনও যে চাকরিটা পায়, তাতে ওর প্রথম পোস্টিং হয় শান্তিপুর অঞ্চলে, নদিয়ার শান্তিপুর। ওর পোস্টিং হয় এবং সেখানে পোস্টিং হওয়ার পরে বয়সটা তো কম, এবারে কোথায় থাকবে, বাড়ি থেকে প্রথম বেরোচ্ছে। এবারে বাবা মাও, একমাত্র ছেলে, বাবা মা খুব ব্যাকুল, ছেলে কোথায় থাকবে। তা ওর বাবাও একজন উচ্চপদস্থ সরকারি আহ, কর্মচারী ছিলেন। বাবার পরিচিতির সূত্রে ও ওখানে একজনের সাক্ষাৎ পেল, যিনি ওর বাবার ক্লাসমেট ছিলেন একদা, বা আহ বন্ধুস্থানীয় আর কি, এরকম ব্যাপারটা। তিনি একটা ঘরের নাকি ব্যবস্থা করে দেবেন, বাবা বললেন। বাবা বললেন তুই যা, এবং এই ফোন নাম্বার নিয়ে যা, তুই ফোন করবি, ফোন করলে ও এসে তোর সঙ্গে দেখা করবে এবং ও তোকে একটা ঘরের বন্দোবস্ত করে দেবে। বললো ঠিক আছে। এবার তো সেই ফোন নাম্বার নিয়ে এসে গেছে, গিয়ে এবার ভদ্রলোককে ফোন করাতে ভদ্রলোক এসেছেন। ভদ্রলোক বললেন, হ্যাঁ তুমি তো অমুক বাবুর ছেলে, ঠিক আছে আমি তোমার ব্যবস্থা করে দেবো, তোমার অফিস থেকে যাতে কাছাকাছি হয় এরকম একটা জায়গায় তোমার ঘরের বন্দোবস্ত করে দেবো, তুমি 2-1 দিন একটু কষ্ট করতে পারবে? বললো হ্যাঁ পারবো। বলছে 2-1 দিনের মধ্যেই আমি ব্যবস্থা করে দেবো। ও 2-1 দিন কি করলো, ও কিন্তু ওই উত্তর 24 পরগনাতেই থাকে। ও বাড়ি থেকে যাতায়াত করতে শুরু করলো 2-1 দিন। অনেক পরিশ্রম হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, বাড়ি থেকেই যাতায়াত করতে, ঘর তো পেয়ে যাবেই, চিন্তা নেই। না, এরকম ভাবে 3-4 দিন করার পর তারপরে ভদ্রলোক একটা ঘরের ব্যবস্থা করে দিলেন। ছেলেটি গেল দেখতে, গিয়ে দেখলো যে যে ভাড়া ঘরটিতে সে থাকবে সেটা কিন্তু দোতলার একটা ঘর। মানে বাড়িওয়ালারা একতলায় থাকে, আর দোতলায় একটা হল ঘর আছে, অনেকটা হল ঘরটাই, যে ঘরটা ভাড়া থাকে একটাই ঘর। তা সেই বাড়ির যিনি বাড়ি, সেই মাসিমা বললেন যে তুমি তো একা থাকবে, বাচ্চা ছেলে, তোমার তো আর পরিবার নেই, তুমি বরং ওই হল ঘরেই থাকো। বললো আমি তো একটু পড়াশোনা করি রাত পর্যন্ত। বললো কোনো অসুবিধে নেই, পড়াশোনা করো, লেখালেখি করো, যা করো করো, এখানে খাবারের বন্দোবস্তটা তোমাকে করতে হবে। এখানে তো তুমি রান্না করতে চাইলে করতে পারো, বাইরে খেলে খাও, যা করো করো। আহ কিন্তু এই আহ একতলাটা তো পুরোটাই আমরা থাকি, একতলায় তোমায় কোনো ঘর দিতে পারবো না। বললো বেশ ঠিক আছে, আমার অসুবিধে নেই, আমি একা থাকবো দোতলায়, তারপরে শুক্রবার অফিস করে বাড়ি চলে যাব, শনি রবি ছুটি, সোমবার আসবো, কি অসুবিধে আছে? বললো হ্যাঁ, তাহলে তুমি নিয়ে নাও। এবং টাকা
দিক থেকে অনেকটা কমেই হলো। যাই হোক, এবার ওই যে ঘরটা ছিল দোতলায় সেটা হল ঘরের মতো আমি বললাম, এবং ওই ঘরের একটা প্রান্ত দিয়ে সিঁড়ি উঠে গেছে। সিঁড়িটা ছাদে যাওয়ার সিঁড়ি, ছাদে যাওয়ার সিঁড়ি, এবং ছাদে যাওয়ার সিঁড়ির দুটো, সিঁড়ির যে দুটো ধাপ তার মাঝের যে ল্যান্ডিংটা, ওখানে একটা ওইরকম ওই থাকে না কাঁচের সারসি দেওয়া, কাঁচের লম্বা প্যাটার্নের একটা জানলা, তা ওরকম একটা জানলা। তাও প্রথম দিন গিয়ে দেখলো জানলার দুটো কাঁচ ভাঙা, ওপরের দুটো কাঁচ ভাঙা, ভাঙা ভাঙা থাকতেই পারে। যাই হোক, তা বাড়িওয়ালি মাসিমা বললেন যে তুমি ছাদও ইউজ করতে পারো, আমরা খুব একটা ছাদে টাদে আসি না, আমাদের পায়ে ব্যথা ইত্যাদি আসি না খুব একটা, তুমি ছাদ ইউজ করতে পারো। এবারও থাক, ও মালপত্র নিয়ে গিয়ে উঠলো। উঠে প্রথম দিন ও যেটা নোটিস করলো সেটা হচ্ছে যে ওই যে ল্যান্ডিং এর যে জানলাটা সারসি দেওয়া, সেখানে একটা চামচিকি, একটা মরা চামচিকি, একটা মরা চামচিকি ঝুলছে, ঝুলছে। ও ফেলে দিল, ভাবলো যে হতে পারে, কিন্তু প্রথম দিনের একটা মরা চামচিকে দেখে ওর কেমন একটা গা ঘিন ঘিন করলো। যাই হোক, এবারে তো ও থাকতে শুরু করেছে। এবারে থাকতে থাকতে দুদিন, 3 দিন, 4 দিন ঠিক আছে। এবারে ও যেটা বলছে যে জানো, আমি এই 2-4 দিন যে থাকলাম, আমি সকালে না, সকালে না, বিকেলে না, সন্ধ্যের পর গরমকালে দেখতে পেলাম না যে ওই বাড়ির কেউ ছাদে উঠছে। কেউ ছাদে ওঠে না, মানে ওই বাড়িতে বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা ছাড়াও তো ইয়াং ছেলে মেয়েও আছে, তাদের নাতি নাতনিরাও তো আছে, ছেলের বউ আছে, ছেলেরা আছে, কেউ না কেউ তো ছাদে উঠবে। কেউ ছাদে উঠছে না। কিন্তু আমি ভাবলাম তাহলে হয়তো ওরা নিচে তো বড় উঠোন আছে, ওখানেই হয়তো কাপড় জামা শুকোয়, ছাদে যাওয়ার প্রয়োজন হয় না। ওই যে উঠোনটা কিন্তু বড়, ভালো কথা। বলছে আমি বেরোতে ঢুকতে ওই যে বাড়িওয়ালি মাসিমা তার সাথে কথা বলতাম, মেসোমশাইয়ের সঙ্গে কথা বলতাম, এই করে প্রায় দিন 15 কেটেছে। কিন্তু একটা জিনিস আমি বাড়িতে এসে মাকেও বলতাম, মা বাবাকে, যে জানো আমি যখন অফিস থেকে ফিরি সন্ধ্যের পরে, ওই ঘরটায় ঢুকলে না বড্ড গুমোট লাগে। কেন বলো তো মা? তখন ওর মা বলছে তুই অত দরজা জানলা বন্ধ থাকে তো ওই জন্য গুমোট লাগে। বলছে তাই না? বলছে হ্যাঁ, তুই দরজা জানলা খুলে দিবি গিয়ে। বলছে আমি তো খুলেই দিই। বলছে তাহলে তুই দিনের বেলা যখন বেরোবি দরজা জানলা খুলে বেরোবি। বলছে সেটা কিন্তু আমি করতাম না, কারণ বলা যায় না, কেউ হয়তো বেড়াল, ছুঁচো, ইঁদুর ঢুকতে হ্যাঁ পারে। হ্যাঁ, একদম হ্যাঁ, একদম। আমি দরজা জানলাগুলো দিয়েই বেরোতাম। কিন্তু কদিন পর আমি লক্ষ্য করলাম ওই যে জানলার সারসি, ওখানে কিন্তু আবার একটা মরা চামচিকে ফেলে দিলাম। দ্বিতীয় দিন হলো। এরপর দেখা গেল কি ঘন ঘন মরা চামচিকে, হয়তো একদিন ও মা, দুদিন বাদ আবার জ্যান্ত কিন্তু না, মরা চামচিকে 2-3 দিন ছাড়া ছাড়াই। ব্যাপারটা আমার মনে রয়েছে, কিন্তু আমি কাউকে বলছি না, বাড়িতে গিয়েও কিন্তু মা বাবাকে বলিনি। এবার যেটা হলো সেটা হচ্ছে একদিন রাত্রিবেলা, বলছে তখন আমি চেষ্টা করছিলাম যে এই চাকরিটা থেকে আরেকটা চাকরিতে মানে সুইচ ওভার করা যায় কিনা, এরকম একটা আমি চেষ্টা করছিলাম যে আরেকটু ভালো কোয়ালিটির চাকরি, তার জন্য আমি পড়াশুনো করছিলাম। তা এখন এই ছেলেটি চাকরি করে পুরুলিয়াতে, পুরুলিয়ায় থাকে এখন, একটা অন্য সরকারি সংস্থায় চাকরি করে, এই চাকরিটা ছেড়ে দিয়েছে। তা বলছে তখন আমি অনেক রাত পর্যন্ত পড়তাম, পড়ে টরে আমি লাইট অফ করে তারপরে গরমের দিন এবার শুয়েছি। এবার জানলাটা ইচ্ছে করে খুলতে ইচ্ছে করলেও খুলিনি, মশারি খাটাইনি, এমনি শুয়ে আছে, ফ্যানটা ফুল স্পিডে দেওয়া, শুয়ে আছে, ঘুম এসে গেছে, ঘুমোচ্ছি। হঠাৎ আমার
মনে হচ্ছে বুকের ওপরটা, গলার একটু নিচে বুকের ওপরটায় একটা অস্বস্তি হচ্ছে, কেমন একটা চাপ ধরা, কেমন একটা যেন মনে হচ্ছে। কিন্তু অস্বস্তি হতে আমি চোখ খুলেছি, ঘর অন্ধকার, চোখ খুলে দেখছি দুটো চোখ জল জল করছে, দুটো চোখ জ্বলছে, গোটা ঘর অন্ধকার, শুধু দুটো চোখ জ্বলছে। এবারে তো আমার মানে আত্মারাম খাঁচা ছাড়া। বলছে আমি তখনও বয়স অল্প, আর বয়স অল্প বেশির ব্যাপারও নয়, আমি বাইরে কখনো এইভাবে থাকিনি বাড়ি ছেড়ে। এবারে আর যেহেতু বাবা মার একমাত্র ছেলে, একটু আদরে লালিত পালিত, স্বাভাবিক, খুব ডাকাবুকো নয়, এরকম দেখে না আমি নড়তেও পারছি না, চড়তেও পারছি না, আমি একেবারে স্টিফ হয়ে চিত হয়ে শুয়ে আছি। এবার পাশ ফিরলে কি হবে এটা আমি জানি না। একবার ভাবছি পাশ ফিরবো, আবার বলছি পাশ ফিরলে কি হবে, পাশ ফিরলে আবার কোনো অন্য কিছু হবে না তো। চিত হয়ে শুয়ে আছি, করে চোখ বুজে আমি তখন ঠাকুরকে ডাকছি, ঠাকুরের নাম মনে পড়ছে না আমার, তবু চেষ্টা করছি ঠাকুরকে ডাকতে। তারপর দেখলাম কি আমার শরীর ক্রমশ অবসন্ন হয়ে আসছে, তার চোখ বারবার পিটপিট করছি, দেখছি ওই দুটো চোখ। মানে কেউ ওর বুকের ওপরে বসে আছে আর কি, দিয়ে ওর দিকে তাকিয়ে আছে, তাকিয়ে আছে, চোখ দুটো জল জলে চোখ ওর দিকে চেয়ে আছে। এবারে ও বলছে যে কে হতে পারে। এবারে যদি আমি চোখ খুলে যদি আমি মানে ঝাড়া কাটা দিয়ে না উঠি, তাহলে তো আমি মরে যেতে পারি, অজ্ঞান হয়ে যাব হয়তো এরপরে। মানে এতটাই ভয় পেয়ে গেছে যে এরপরে হয়তো আমি অজ্ঞান হয়ে যাব। ও তাড়াতাড়ি করে মানে বলছে আমি প্রচন্ড শক্তি সঞ্চয় করে, মানে ভেতর থেকে যা হবে হবে, আগে তো আমি নড়ে চড়ে উঠি, বলছে আমি সমস্ত শক্তি সঞ্চয় করে একদম মানে তেড়ে ফুড়ে ওঠা যেটাকে বলে, সেরকম ভাবে আমি উঠলাম। উঠতেই দেখি না, তখনও তো আলো জ্বালাতে পারছি না, আলো সুইচ বোর্ডটা তো দূরে, দেখলাম কি আমার বুকের ওপর থেকে একটা মিশমিশে কালো বেড়াল নেমে চলে গেল। মিশমিশে কালো বেড়াল, কুচকুচে কালো, সেটা নেমে চলে গেল, যে কোথায় গেল সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। আমি আলোটা জ্বাললাম তাড়াতাড়ি করে উঠে, বেড়ালটার কোনো হদিশই পেলাম না। এটা প্রথম দিন হলো। আমি পরের দিন কিন্তু আর কিছু বলিনি ওই বাড়িউলি মাসিমাদের, কিন্তু মনটা আমার কিন্তু খুব খারাপ হয়ে আছে, মনের ভেতরটা খুব উথাল পাথাল করছে। এবার অফিসে গেলাম, কাজকর্মেও মন দিতে পারছি না, কিরকম খুব ভয় ভয় করছে। বাড়ি ফিরে এলাম, এবার ঠিক করলাম কি আমি আলো জেলে ঘুমোবো। বলছে আমার কোনো ওই নাইট ল্যাম্প ছিল না, নাইট বাল্ব ছিল না, ভাবলাম আলো জেলে ঘুমোই। তা বেশ ঠিক আছে, আলো জেলে ঘুমোলাম প্রথম একদিন দুদিন, তারপর একটা নাইট বাল্ব নিয়ে এলাম। তাহলে আলো জেলে তো ঘুম হয় না, কটকটে যদি আলো চোখের ওপরে থাকে, নাইট বাল্ব জ্বালালাম, নাইট বাল্বটা জ্বালিয়ে তারপর থেকে ঘুমোতে শুরু করলাম। এবং জানলা কিন্তু আমি খুলছি না, জানলা খুলছি না। নাইট বাল্বটা যেই জ্বালা, যখন আলো জ্বালা ছিল তখন কিন্তু আর কিছু হয়নি, যেই নাইট বাল্বটা জ্বালালাম তখন আবারও আরেকদিন এই ঘটনা ঘটলো। আর বলছে আমার একটু চিত হয়ে শোয়া স্বভাব, আবারও দেখছি বুকের ওপরে চাপ, চোখ খুলে দেখি আবার দুটো চোখ। এবার তো আমি বুঝে গেছি দুটো চোখ মানে সেই কালো বেড়াল। এবারে আবার আমি লাফিয়ে উঠেছি, হাই হাই করে তেড়ে উঠেছি, বেড়ালটা নেমে চলে গেল। এবার আমি ঠিক করলাম কি এবারে আমাকে কিন্তু ওই বাড়িউলি মাসিমাকে বলবো। পরের দিন সকালবেলা আমি নিচে গিয়ে মাসিমাকে বললাম, মাসিমা একটা কথা আছে, আপনাদের বাড়িতে কি কালো বেড়াল আছে, কোনো বাড়িতে আসে কালো বেড়াল? বলতে কালো বেড়াল না তো। বলছে আপনারা খেতে টেতে দেন এরকম প্রতিদিন, বা সিঁড়ি দিয়ে, ছাদের তো দরজা বন্ধ থাকে, আপনারা তো ছাদে কি যান দিনের বেলা যে লুকিয়ে বসে থাকবে? বলছে আমরা ছাদে উঠি না।
বলছে ছাদে ওঠেনি না? বললো না, ছাদে উঠি না। আর কালো বেড়াল, আমরা আমাদের এখানে যা বেড়াল দিনের বেলা তবু আসে, তুমি যেমন বলছো কুচকুচে কালো, মানে একদম মানে ভয়ঙ্কর, মানে একদম যেটাকে আমরা ব্ল্যাক ক্যাট বলতে যা বোঝায়, মানে সেরকম অন্ধকারে মিশে যাবে পুরো। অন্ধকারে মিশে যাবে আর কি একেবারে। সেরকম কিন্তু কোনো বেড়াল আমাদের বাড়িতে নেই, আমাদের এই চত্বরে আসে না। আর ওপরে তোমার, তুমি যেমন ঘটনা বললে যে তোমার বুকের ওপরে চেপে বসেছে, তারপরে বেড়ালটা কোথায় গেল? বলো কোথায় গেল, এটা তো আমারও প্রশ্ন। আমি লাইট জ্বালাতেই বেড়ালটা পাই করে নেমে কোথায় যে চলে গেল, নিচে নেমেও যদি যায় তাও তো বোঝা যাবে। বলছে আমি তো একদম হাঁদা নই যে আমি কিছু বুঝতে পারছি না, বেড়ালটা নেমে গেল, আমিও তো তার পেছনে যাচ্ছি। তা বললো না, এরকম তো বেড়াল আমাদের এখানে আসার কথা নয়। তাহলে কি তোমার চোখের ভুল? চোখের ভুল এতটা হয় মাসিমা? চোখের ভুল তো এটা হতে পারে না, একদিন হতে পারে। আর আমি তো, চোখের ভুল হলে আমি এরকম ভয় পাবো না কখনো। আর আমি তো দেখছি বেড়ালটাকে, চোখের ভুল আমি মানবো কেন? বলছে যাই হোক, আমি বাড়িতে গিয়ে মাকে বললাম, বাবাকে বললাম। মা বললো তাহলে একটা কাজ কর, একটা অন্য ঘর দেখার চেষ্টা কর, আর তুই বরং তারা মায়ের ছবি নিয়ে যায়। মা আমাকে একটা তারা মায়ের ছবি দিল। আমি ওই তারা মায়ের ছবিটা আমার মাথার কাছে রেখে টাঙিয়ে তারপরে শোয়া শুরু করলাম, এবং অফিসে গিয়ে বললাম একজন যে এরকম এরকম, তিনি একটু সিনিয়র আমার থেকে, বললাম দাদা এরকম এরকম অসুবিধায় পড়ি। এবারে বাড়ি থেকে তো রোজ আসা যায় না। বললো না না, তুমি পাগল নাকি, এত দূর জার্নি করা যায়? বলছে তুমি কোন বাড়িটায় আছো বলো তো? বললো এই তো অমুক বাড়িতে। বলছে যে যেহেতু কাছাকাছি তারা থাকে, প্রত্যেকেই তো ওখানে ঘর ভাড়া নিয়ে থাকে, তা বলছে যে তুমি ওই বাড়িটা ভাড়া নেওয়ার আগে আমাদের অফিসে একবার জিজ্ঞাসা করলে না? আমরা তো তোমার কলিগ, তোমাকে যিনি ঘরটা ঠিক করে দিয়েছেন তিনি তো তোমার কলিগ নয়, তিনি তোমার বাবার পরিচিত হতে পারে, তাকে আমি অশ্রদ্ধা করছি না, কিন্তু ওই বাড়িটা যে উনি দিলেন কি হিসেবে দিলেন তোমাকে? ওই বাড়িটা উনি তো স্থানীয় লোক, আমি যদি জানতে পারি উনি কি জানেন না গল্পটা? তুমি যে ঘরটাতে আছো, ওই ঘরটা এ অঞ্চলে সবাই জানে ওটাতে ভাড়া হয় না, ওটা দীর্ঘদিন ভাড়া না হওয়া অবস্থায় পড়েছিল। কেন না, ওই ঘরে এক দম্পতি থাকতেন, দম্পতি ভাড়া ছিলেন, স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড গন্ডগোল হয়। প্রচন্ড গন্ডগোল হওয়ার পর সেই আহ ভদ্রমহিলা আত্মঘাতী হন। ভদ্রমহিলা আত্মঘাতী হওয়ায় ভদ্রলোক ওই বাড়ি ছেড়ে চলে যান। তিনি এই অফিসে চাকরি করতেন না, তিনি অন্য কোনো সূত্রে ভাড়া নিয়েছিলেন, তিনি চলে যান। তারপর থেকে ওই বাড়ির কেউ ছাদে যায় না, তুমি লক্ষ্য করেছো কি? বললো হ্যাঁ। বলছে ওরা কেউ ছাদে উঠতে পারে না। তুমি ছাদে যাওনি কোনোদিন? বলছে খুব একটা যায়নি, কারণ মাস দেড়েক ছিল ছেলেটা। বলে আমি ছাদে যাইনি, রবিবার দু একবার গেছি দিনের বেলা, কিন্তু তার বেশি যাইনি। বলছে যাওনি, ভালো করেছো, ওদের বাড়ি কেউ ছাদে যেতে পারে না, ওরা ভয়তে ছাদে যায় না। এবং ওরা এই বাড়িটা ভাড়া দিতে পারেনি, ঘরটা অনেকদিন পর তোমাকে পেয়ে ভাড়া দিয়ে করে, তখন অফিসের লোকেরাই ওকে একটা ঘর দেখে দেয়, ও শিফট করে যায়। কিন্তু ও বলছে, আমাকে বলছে দাদা আমি পরবর্তীকালে আমি ওই চাকরি তো ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আমি নতুন জায়গায় চলে আসি, তারপরে কিন্তু আমার সাথে ওদের যোগাযোগ ছিল, তাদের থেকে আমি গল্প শুনি, আমার পুরনো কলিগদের থেকে, ওই ঘরটা আবার এক সময় ভাড়া হয় এবং আবার এক দম্পতি ভাড়া নেন, তাদের মধ্যে চূড়ান্ত অশান্তি শুরু হয়। ও, চূড়ান্ত অশান্তি। বলছে আমি যদি বিবাহিত হতাম আমারও হয়তো তাই হতো। হ্যাঁ হ্যাঁ চূড়ান্ত হ্যাঁ। অশান্তি শুরু হতে ওরা ঘরটা ছেড়ে চলে যায়। এই হচ্ছে শান্তিপুরের কালো বেড়ালের গল্প। কি সাংঘাতিক! হ্যাঁ, মানে মানুষের এনার্জিটা কিরকম ভাবে ঘরে থাকে, সে থাকে, জীবিত হোক বা মৃত হোক, জীবিত মৃত, মানুষের এনার্জিও ওরকম লেগে থাকে। লেগে মানে থাকে। এবং আমি যদি আমি এটা খুব মানি যে আমি যদি খুব একটা বদমাইশ মানুষ হই, হ্যাঁ,
তো আমি আমি হয়তো জীবিত, কিন্তু আমি বাড়িতে দীর্ঘ বছর বাস করে আমি হয়তো তোমাকে বিক্রি করে দিয়ে চলে গেছি বা তোমাকে ভাড়া দিয়ে দিয়েছি, যে আমি অন্যত্র চলে গেছি। আমার ওই এনার্জিটা কিন্তু তোমার ওপর গিয়ে চাপবে। তুমি তুমি যদি খুব দড় হও, মানে সেইটা তাহলে আলাদা কথা। যারা একদম খুব সাধক প্রকৃতির বা যাদের একদম প্রচন্ড অদম্য একটা পজিটিভিটি আছে শরীরে বা মনে, তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু নইলে ভীষণ ভাবে জারিত হয়ে যায় আমাদের এনার্জি কিন্তু সমস্ত জিনিসে। এটা আমি বারবার করে আগেও বলেছি যে কারুর ব্যবহার করা জামা কাপড়, কারুর ব্যবহার করা কোনো খুব ইন্টিমেট জিনিস, মানে আংটি, চিরুনি, পেন, হ্যাঁ, এগুলো কখনো কিন্তু ব্যবহার মানে খুব, আমি খুব চিনি যাকে, আমি জানি যে তার সঙ্গে আমার জেলিংটা খুব ভালো, তার ব্যাপারটা আলাদা। কিন্তু বাদ বাকিদের করাটা একদম উচিত নয়। এবং হয়তো আমি পরে মানে প্রাপ্তবয়স্ক হয়ে আমি এটা বুঝেছি দীপ্ত, যে এই যখন অ্যারেঞ্জড ম্যারেজে একটা বাড়ি দেখার একটা ব্যাপার থাকে না, যে তাদের বাড়ির সঙ্গে আমার বাড়ির ম্যাচিংটা কিরকম। কারণ একটি পুরুষ বা মহিলা সারা জীবন তারা একটা জীবন শেয়ার করবে, মানে সেখানে যদি সেই বেসিক এনার্জির ক্ল্যাশটা হয়, তখন কিন্তু খুব মুশকিল। মানে এর মানে এই নয় যে আমি খুব ভালো আর ও খুব খারাপ, সেটা না। মানে এখন ওই মানে খুব সুন্দর একটা উদাহরণ হতে পারে যে একটা পায়ে নাগড়া আরেকটা পায়ে স্নিকার পরে তো মানুষ হাঁটতে পারে না। দুটো পাই নয় নাগড়া পরো, নয় দুটো পাই স্নিকার পরো দিয়ে হাঁটো, বিষয়টা ওই রকম। মানে কাজে এই যে এই দেখা শোনা বা এই যে কুষ্টি বিচার করেন অনেকে, আজকাল তো কেউ মানতে চায় না, কিন্তু এই কনফিগারেশন গুলো কিন্তু দেখা উচিত। অবশ্যই। কারণ আমি অন্য লোকের কাছ থেকে অ্যাভয়েড করে চলতে পারি, কিন্তু আমার স্ত্রী বা আমার স্বামী, তার কাছ থেকে তো আমি দূরে পালিয়ে পালিয়ে থাকতে পারি। কাজেই সেই জেলিংটা কিন্তু এই মানে আমরা অনেকে ভাবি যে বুড়ো মানুষেরা হয়তো মানে ওই একদম প্রাচীনপন্থী কনজারভেটিভ, এগুলোর কোনো মানেই হয় তা নয়। কিন্তু এটা ভীষণ রকম সায়েন্টিফিক একটা জিনিস। তারা দেখেন যে আমাদের পরিবারটা যেরকম ওদের পরিবারটাও অনেকটা সেরকম কিনা, বা সেই মানে জেলিংটা ভালো হচ্ছে কিনা দুই পরিবারের। তাহলে আশা করা যায় যে দুই সন্তানের মধ্যেও জেলিংটা হবে। তো এইটা কিন্তু এই আমরা অনেক কিছু না জেনে একটা কমেন্ট একটা জায়গায় পাস করি, একটা সম্পর্ক তৈরির দিকে চলে যাই, কিন্তু হয় না। এটা খুব নিজেকেও কেউ যদি পছন্দ করেও কিছু, এরকম ঘটনাও আমি জানি যে মানে প্রেম করে বিয়ে হয়েছে, দুটো পরিবারের মধ্যে অনেক দিন ধরে যাতায়াত ইত্যাদি, কিন্তু বিয়ের পর সম্পর্ক টিকলো না, এবং সেই মানে সে এতটাই ভয়ঙ্কর হয়ে উঠলো একটা সময়ের পর, সে স্ত্রী তার স্বামীকে মানে মেরে ফেলবার মতো চক্রান্ত করছে। ওরে বাবা! হ্যাঁ, সম্পর্কটা টিকলো না, মানে স্বামী থাকতেই পারলো না, কারণ স্বামী নিরাপদই নয় তার কাছে। তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি, তার জীবন বিপন্ন। না আমি আমার দাদু টাদুকে দেখতাম জানো তো দীপ্ত, যে এই সবার হাতে খেতেন না, বা কেউ মানে কারুর বাড়িতে, আমি আমার ঠাকুরদাকে কখনো না কারুর বাড়ির ভেতর প্রবেশ করতে খুব একটা দেখি। একদম, এগুলোর প্রয়োজন আছে। হ্যাঁ, মানে কি অদ্ভুত জানো তো, আমাদের কোনো আত্মীয় বাড়িতেও হয়তো নিমন্ত্রণ হয়েছে, বিয়ে বাড়ি বা পৈতে বাড়ি বা কিছু, দাদু কিন্তু ওই প্যান্ডেলে একটা কোনায় চেয়ার নিয়ে বসতেন আর অন্ন গ্রহণ করতেন না। দাদু স্ট্যান্ডার্ড ছিল দই আর মিষ্টি, ওই দই আর একটা রসগোল্লা খেয়ে ওখান থেকে মানে গিফটটা দিয়ে আশীর্বাদ করে, মানে আত্মীয় বাড়িতেও আমি আমার ঠাকুরদাকে এটা করতে দেখেছি। এবং এটা না জানো দাদা, আমাকে একজন বলেছিলেন, একজন বয়স্ক মানুষ, এবং তিনি খুব ধর্মপ্রাণ লোক, তিনি বলেছিলেন আমাকে দু তিনটে কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা বলেছিলেন যে জানবে তুমি না
সব জায়গা অন্ন গ্রহণ করবে না। একদম একদম। সব এটা কিন্তু কোনো জাতপাতের বিভেদের জায়গা থেকে না। না না, একদম না, এটা কিন্তু ভুল কিন্তু বোঝানো হয়, আমরা ভাবি। বলছে সব জায়গা তুমি অন্ন গ্রহণ করবে না, এটা উনি আমায় এটা বলেছিলেন। এটা খুব বড় কথা, এটা বলতে গেলে অনেক বিতর্ক সৃষ্টি ঠিক হয়তো হয়। ঠিক ঠিক। এবং আমরাও না খুব ছোটবেলাতে যখন সবে উঠতি বয়স, আমরাও হ্যাঁ দাদুকে খুব ক্রিটিসাইজ করতাম পেছনে, হ্যাঁ যে হ্যাঁ এগুলো হ্যাঁ, দাদু দাদু বোধহয় খুব জাতপাত মানে, খুব ছুঁয়াছুত এসব ব্যাপার। কিন্তু আস্তে আস্তে যত বড় হয়েছি তখন কিন্তু বুঝতে শিখেছি যে এই জিনিসটা মানে কতটা সাইন্টিফিক। এবং scientific। তাহলে তাহলে একটা প্রশ্ন উঠতে পারে, বন্ধুরা তোমরা বলো যে আমরা তো হোটেলে খাই, তো হ্যাঁ হোটেলে হ্যাঁ খাই তো হোটেলে তো এ হয় না। হ্যাঁ কিন্তু একটা কথা বলি, যে হোটেলে খাওয়াও একটুখানি কন্ট্রোল করা উচিত। তবে হ্যাঁ হোটেলে যেই ভদ্রলোক রাঁধছে, মানে যে ঠাকুর হ্যাঁ, বা শেফ যিনি রাঁধছেন, তার সে কিন্তু কিন্তু আমায় তোমার, চেনে না। হ্যাঁ, তার কিন্তু তোমার প্রতি ভালো বা মন্দ কোনো ফিলিং কিছু নেই, হ্যাঁ কিছু নেই। কিন্তু ব্যক্তিগত পরিচয় যার সঙ্গে আছে, খুব মুখে মিষ্টি হয়তো, আমি একদম একদম। দীপ্তকে খুব ভাই ভাই হ্যাঁ ভাই ভাই হ্যাঁ করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু হয়তো দীপ্তর জন্য আমি অন্য কোনো ভাবনা মনে পোষণ করছি। পোষণ করেছি। এবারে করেছি, এবারে আমি যখন দীপ্তকে কিছু খেতে দিচ্ছি, ওটা হ্যাঁ কিন্তু দীপ্তর ক্ষতির কারণ হয়ে যেতে পারে। একদম একদম। আর ঠিক বাইরের একজন যে রাঁধছে সে কিন্তু নিউট্রাল, সে তো জানেই না ঠিক মানে কে কি, সে তার পয়সার বিনিময়ে সে রেঁধে দিচ্ছে। তো রেখে দিচ্ছে। তার 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 কাছে বরঞ্চ সে চাইবে যে অন্যরা তৃপ্তি করে খাক, তাতে সেল থাক, বাড়বে। হ্যাঁ, কাজেই পারবে, তার শোনা হবে। হ্যাঁ, হ্যাঁ তার মধ্যে তার কিন্তু একটা সুনামের অপেক্ষা থাকে, তার কিন্তু হ্যাঁ সেটাতে বরঞ্চ বেটার। কিন্তু বেটার। চেনা জানা লোকের মধ্যে এই যে রেষারেষি, বা মুখে মনে হচ্ছে খুব ভালোবাসি কিন্তু ভেতরটা ঠিক তা নয়, এইগুলো কিন্তু। এবং আজকে আমি তোমাদেরকে একটা কথা স্বীকার করি, এই খাদ্যর ব্যাপারটা না আমি প্রচন্ড আমার শরীর দিয়ে বুঝি। ঠিক। আমি আমি এটা ভীষণ বুঝি। হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ আমি আমি তৎক্ষণাৎ আমার শরীর খারাপ হবে আমি যদি এরকম কোনো খাবার খাই, দেন অ্যান্ড দেয়ার। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা। এটা এমন এখন হয়ে গেছে যে আমার এই খাবারের ব্যাপারে না চৈতি ভীষণ মানে রীতিমতো ইনভেস্টিগেশন করে, মানে আচ্ছা আমাকে কোথাও হ্যাঁ হ্যাঁ একদম মানে আমার সেফেস্ট খাওয়া হচ্ছে আমার স্ত্রীর হাতে খাওয়া, এটা হচ্ছে আমার হ্যাঁ সেফেস্ট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এর বাইরে অনেক জায়গাতে আমি দেখেছি আমি কিন্তু মানে আচ্ছা মারাত্মক অসুস্থ হয়ে পড়ি। আচ্ছা। আম- আমি আমি একদম খাবারটা নিতে পারি না, মানে হুম আমি হুম হুম হুম। অন্য কিছু বুঝি না বুঝি, খাবারের বিষয়টা আমার কিন্তু প্রচন্ড রকমের সেনসিটিভ আমি। মানে কেউ যদি আচ্ছা, একটু বাজে কোনো মন থেকে আমাকে খাবার দেয়, আমার তাহলে তৎক্ষণাৎ শরীর খারাপ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না এটা এবং হয় এই, দাদা। হ্যাঁ একদম হয় হয় গো হয়। এটা, এবং এটা নিয়ে আমি ভীষণ প্রচুর ভুগেছি। মানে খুব নিকট আত্মীয়র বাড়িতে খেয়ে বা তাদের হাতে খাবার খেয়েও আমি ভীষণ অসুস্থ হয়েছি, মানে আচ্ছা মারাত্মক আচ্ছা। অসুস্থ হয়েছি। তারপরে ওরে বাবা। এখন তো একেবারে, হ্যাঁ ওই চৈতিদি রাধুনি হয়েছে বলছে সোনালি, চৈতিদি অনেকটা এই জন্যই আরো রাধুনি হয়েছে, যে বলে তোমার যা খেতে ইচ্ছে আমি রেঁধে দিচ্ছি। এবং এটা এখন মোটামুটি এতটাই জানাশোনা হয়ে গেছে, খুব হ্যাঁ পরিচিত মানুষেরা, ইনফ্যাক্ট আমার শাশুড়ি মাও বলে তুই যা রাঁধবি তুই জামাইকে সেটাই দিস, অন্য কারুর কাছে খেতে দিস না। না দরকার মানে নেই সত্যি আমার না। এটা একদম অনেক আমার এটা প্রচন্ড, যে ওটা অনেক, হ্যাঁ। আর মানে আরেকটি জিনিস আমি একদম, কিন্তু আর রান্না আরেক করা খাবার না, রান্না করা খাবারটা অ্যাভয়েড করা করা উচিত। খাবার অ্যাভয়েড করা আর উচিত। আরেকটি কথা আমি আগের আরেকটি কোনো পর্বে বলেছিলাম, সেটা আরো একবার বলে নিই, আমি যখন এরকম পরিস্থিতি হয় যেটা এড়ানো যায় না, হুম, হুম। সেটা হচ্ছে আমি সেটা বলে না, আমি কিন্তু আমার বাড়ির খাবার এমনকি ওষুধ পর্যন্ত আমি ভগবানকে নিবেদন করে খাই। হ্যাঁ ওটা আমরাও করি, একদমই তাই। একদম, আমাদের যে একদম সেই মিশনের সেই মন্ত্রটা আমার ছোট্টবেলায় শিখিয়ে দিয়েছিল, ওই হ্যাঁ, ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ একদম ব্রহ্মণাহুতম, ওই যে ঠিক। মন্ত্রটি ছিল হ্যাঁ সেই হ্যাঁ মন্ত্রটি বলে ঠাকুরকে মনে মনে আমি ভিজুয়ালাইজ করে নিই যে ঠাকুর গ্রহণ করলেন, তারপরে তারপরে আমি আমি খাই।
কারণ অনেক সময়, হ্যাঁ অনেক সময় হয় না যে তুমি অ্যাভয়েড করতে পারছো না, কিছু খেতেই হবে, কিন্তু সেই সময়তে একদম মানে ঠাকুরকে যদি উৎসর্গ করে খাওয়া যায় তাহলে কিন্তু সেটার ফল অনেকটাই কেটে যায়, অনেকটাই কেটে যায়। তবে এই অন্যের জিনিস ব্যবহার করা বা অন্যের বাড়িতে রাত্রিবাস, বিশেষ করে বিছানা ইউজ করা, এই জিনিসগুলো না যত কম করা যায় তত ভালো। একদমই তাই। তার করা যায় যার সঙ্গে আমি জানি যে এর সঙ্গে তো আমার পটবেই। হ্যাঁ মানে একদম খুব খুব আমি বুঝতে পারছি যে এর সঙ্গে আমার যে লিঙ্কটা বন্ডিংটা খুব ভালো। ধরো হোটেলে গেলাম, হোটেলে একটা নিজের চাদর পেতে নেওয়া উচিত বিছানায়। একদম 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 আমি সব সময় ক্যারি করি। একদম। বা ধরো তোমার যিনি ইষ্ট তার একটা ছবি নিয়ে যাওয়া, একটু ধূপ ধুনো দিয়ে অসম্ভব ভাবে। এবং আমরা গিয়েই হোটেলে প্রথমে একটা আসন পেতে ফেলি আর ওদের পারমিশন নিই, আচ্ছা এখানে প্রদীপ আর ধূপ জ্বালা যাবে তো? তখন ওরা হয়তো বললো হ্যাঁ যাবে। তো তখন আমরা একদম পুরো মানে আমার বন্ধু হাসে যে তোমরা তো একটা ঠাকুর ঘর নিয়ে বেড়াতে যাও, মানে প্রথমে গিয়েই আগে ঠাকুরের আসন একটা পাতা হয়ে গেল, ধূপ টুপ জ্বালানো হয়ে গেল, তারপরে আমাদের নিজেদের চাদর বিছানো হয়ে গেল, টাওয়েলটা নিজেদের টাওয়েল, ওটাতে আমরা অনেক সেফ অনুভব করি, অনেক অনেক, এবং সেটা করা উচিত, এটা করা উচিত। মানে এটা আমি আমার যারা বড়রা তারা নিশ্চয়ই জানেন, বয়োজ্যেষ্ঠরা, ছোট যারা আছো আমি তাদেরকে বলছি, এটা কিন্তু আমি আমার জীবনের একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি ভাই, তোমরা এটা কিন্তু একটু মেনে চলো। এটা খুব সাইন্টিফিক, মানুষের এনার্জি, মানুষের অরা, এগুলো ভীষণ ভাবে কাজ করে, এফেক্ট করে। এবং আজকে আমরা পর্ব শেষ করার আগে আমি একটা ছোট্ট আমার জীবনের ঘটনা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি তার আগে একটা কথা বলবো দাদা। আমি অনেকেই আসছে কিন্তু কমেন্ট আমি তো পড়তেও পারছি না, কারণ আমার যেহেতু পাওয়ার বেশি আমি এত দূর থেকে দেখতে পাই না। আমারও প্রায় সেই অবস্থাই হয়েছে। মানে আমি অনেকের কমেন্ট অনেকেই করছেন কিন্তু আমি পড়তে পারছি না, পরে আমি পড়ে উত্তর দেব নিশ্চয়ই। একদম পরে সবাইকে উত্তর দেওয়া হবে। তো আমি আজকে শেষে একটা অদ্ভুত ঘটনা আমার, সেটুকু বলে আমি, ছোট্ট ঘটনা। তো যেরকম এই অরা বা এনার্জির কথাটা বললাম, তো আমি তো প্রতিদিনের, এখন সবাই জানে যে আমি একটা লম্বা মেট্রো যাত্রা করি, একদম সেই টালিগঞ্জ থেকে দমদমে গিয়ে নামি। তো এরকম আমার মোটামুটি সিট পেতে পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, সেন্ট্রাল এরকম হয়ে যায়। কোনো দিন যদি ঠাকুর মায়ের কৃপা হয়, হয়তো দেখা গেল আমি কালীঘাট বা ভবানীপুরে পেয়ে গেছি। মানে সেটা মারাত্মক, মানে এতই আনন্দ হয় যে আমি না বসেই আমি চৈতিকে একটা হোয়াটসঅ্যাপ করি, আমি বসতে পেরেছি আজকে কালীঘাটে। মানে এটা এত বড় একটা ঘটনা আমার জীবনে, এরকম ঘটনা। তো এইবারে কি হয়েছে, আমি না একদিনকে এরকম উঠে দাঁড়িয়েছি, আমার সামনে একজন প্রৌঢ়া মহিলা, খুব বৃদ্ধা নন, আবার আমার থেকে বয়সে একটু বড় হবে, তার চেহারাতে অন্তত মনে হচ্ছে তাই। এবং কিছু কিছু আছে দেখবে তোমার সেই দেখে বোঝা যাচ্ছে যে এরকম না ধ্যাবড়ানো করা বড় একটা সিঁদুরের টিপ, তারপরে অনেকগুলো শাখা, অনেকগুলো পলা, নোয়া, মানে একটু যে উনি কোনো সাধনা টাধনার মধ্যে আছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটু একটু মলিন কাপড়, আর মানে কিন্তু ওই যে ওই একটু চুলটা উস্কো খুস্কো ধ্যাবড়া করে সিঁদুর, হাতে বেশ এতগুলো করে চুড়ি, মানে অনেকগুলো শাখা, অনেকগুলো পলা, এরকম করে করে দু হাতে পড়েছে। হ্যাঁ, সঙ্গে আরেক ভদ্রলোকও আছে, বোধহয় তার হাজবেন্ড হলেও হতে পারে। তো ওরা দুজন বসে আছে এবং ভদ্রমহিলা না এরকম চোখটা বন্ধ করে, যেরকম আমরা ঝিমোই এরকম ভাবে উনি রয়েছে। আমি বিশ্বাস করবে না ভাই, আমি না ওনার সামনে দাঁড়াতেই আমার কষ্ট হচ্ছে, মানে আমার না একটা আমার প্রচন্ড অস্বস্তি হচ্ছে, আমার প্রচন্ড অস্বস্তি হচ্ছে। আমি ঠিক ওনার সামনেই দাঁড়িয়ে আছি এবং আমরা তো চাই যে এবারে সামনে যেন উঠে যাক, আমি তাহলে বসতে পারবো। আমি কিন্তু মনে মনে চাইছি উনি যেন না ওঠেন, মানে আমার না উনি উঠে গেলে ওর জায়গাটায় বসতে আমার খুব অসুবিধা হবে,
এটা এটা আমি আমি ফিল করছি। আমার শরীরে একটা ভীষণ অস্বস্তি হচ্ছে। আমি একদম না, উনি কিন্তু তাকিয়ে নেই, ওনার চোখ কিন্তু বন্ধ, উনি যে আমাকে দেখছেন তাও নয়, কিন্তু আমি কিছুতেই ওনার সামনে দাঁড়িয়ে স্বচ্ছন্দ বোধ করছি না, আমার একটা অস্বস্তি হচ্ছে। আর আমি না তখন মনে 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 সমানে মানে মাকে স্মরণ করছি আর কি, সমানে আমি স্মরণ করছি যে মা, মানে এই জায়গাটা আমার খুব অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে শরীরে একটা অদ্ভুত। আর না, আর এই ভদ্র মহিলা মানে এত মানে জ্যাম প্যাকড আর কি, বুঝছো তো, মানে আমি যে সরে গিয়ে অন্য কোথাও দাঁড়াবো সে অবকাশ নেই, অফিস তো পুরো ভর্তি, আমি ওনার সামনেই যেন ফিট হয়ে গেছি। এবারে হলো কি, একজন ভদ্র মহিলা আমি লক্ষ্য করলাম ওই পাশে দাঁড়িয়ে আছে, আমার 2-3টে মানুষ পাশে, ভদ্র মহিলা একটু বেটে খাটো, গায়ের রং শ্যামলা, বেশ শ্যামলা, এবং তিনি মনে হচ্ছে অফিস যাত্রী কোনো হবেন। তিনি একটা লাল টুকটুকে শাড়ি পরেছেন আর একটা সোনালী এরকম চওড়া ঢালা পাড়, হ্যাঁ একটা সোনালী ঢালা পাড় আর টুকটুকে লাল শাড়ি, এবং ভদ্রমহিলা বলতে নেই খুব সাধারণ চেহারা, খুব সাধারণ চেহারা, মানে চোখে পড়ার মতো কেউ নয়, মানে একটু বেটে খাটো, মোটা সোটা, গায়ের রং বেশ শ্যামলা, একটি কাঁধে একটা ব্যাগ নিয়ে যেভাবে লোকে দাঁড়ায় সেভাবে উনি দাঁড়িয়ে আছেন, আমার থেকে 1-2জন পরে উনি দাঁড়িয়েছেন। তো এইবারে কি হয়েছে, একটা স্টেশন, কোন স্টেশন আমার আজকে মনে নেই, তো সেই স্টেশনে এই ভদ্রমহিলা আমার সামনে যিনি বসেছিলেন, যাকে দেখে আমার এই অস্বস্তিটা হচ্ছিল, তিনি এবারে উঠে গেলেন, এবারে আমার বসার কথা, কিন্তু ওই ভদ্রমহিলা সাইড করে এসে টুক করে ওই জায়গাটায় বসে পড়লেন। আচ্ছা, উনি না সাইড করে এসে যেরকম হয় লোকে না, একটু ডজ করে এসে টুক করে বসে পড়লেন। অন্যান্য সময় আমার রেগে যাওয়ার কথা যে বসে পড়েছে, আমি একদম আমি যেন স্বস্তি বোধ করলাম যে উনি বসে পড়লেন, এবং উনি শুধু আমাকে না, উনি আরো 2জন ভদ্রলোককে বাইপাস করে এসে বসলেন, মানে আমার পরে আরো 2জন, তারপরে উনি ছিলেন। তো যেহেতু ছোটখাটো মানুষ, উনি না এই কাজ দিয়ে বুকের কাছ দিয়ে এসে টুক করে এসে বসে পড়লেন জায়গাটা। তো আমি তো ভেবেছি ঠিক আছে, এবারে উনি বসে পড়েছেন, আমি যেন এবারে স্বস্তি পেয়েছি যে না থাক, বসেছে বস থাক। এবারে হলো কি, ঠিক 2টো স্টপ উনি বসলেন, বসে না উনি উঠলেন, এবারে আমি এবারে বসতে পারি, এবারে আমার কোনো অস্বস্তি নেই যে আমার ওই জায়গাটাতে উনি একবার বসে নিয়েছেন, উঠে গেছেন। হ্যাঁ, এবারে কি হবে, এই ভদ্রমহিলা উঠে তো নেবে যাবেন, এটাই তো হবে, তিনি যখন সিট থেকে উঠে গেছেন 2টো স্টপ পরে উনি স্টেশনে নামবেন, এবার তো উনি নেবে যাবেন, কিন্তু উনি কিন্তু ভাই নামলেন না, উনি আবার ওনার আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লেন। এবং এইভাবে উনি কিন্তু বোধহয় আরো 5-6খানা স্টেশন দাঁড়িয়ে থাকলেন ওখানে, কিন্তু বসলেন না। আচ্ছা, উনি ঠিক 2টো স্টপের জন্য আমার সামনের সিটে বসলেন, এবং তারপরে উনি উঠে দাঁড়িয়ে উনি বেশ 5-6টা স্টপ পরে গিয়ে উনি নামলেন। আচ্ছা, কিন্তু আমার জায়গাটা না সিকিওর হয়ে গেল যেন। দীপ্ত, তোমার মুখটা চলে গেছে, একটু ক্যামেরাটাকে এবারে একটু আসছে। তো এটা না মানে আমার অদ্ভুত লেগেছিল, এবং আমি কিন্তু সমানে মাকে ডাকছিলাম যে মা কিছু, মানে আমার খুব অস্বস্তি হচ্ছে, আমার শরীরটা একটু খারাপ লাগছে, তুমি একটু দেখো। এবারে কে এই মহিলা, কেন এসে উনি 2টো স্টপ বসলেন, তারপরে উনি কেনই বা উঠে গেলেন, এবং তারপরে উনি উঠে যাওয়া, এতক্ষণ অব্দি ঘটনাটা নর্মাল ছিল, কিন্তু ঘটনাটা অ্যাবনর্মাল সেখানেই হলো যেখানে আমি দেখলাম যে উনি আবার দাঁড়িয়ে গেলেন ওনার আগের জায়গাতে, এবং উনি প্রায় 5-6টা স্টেশন ওভাবে দাঁড়িয়েই কাটিয়ে দিলেন। তবে এমন একটা কিছু উনি ফিল করেছেন, হ্যাঁ, মানে উনি যেন, মানে আমি ধরে নেব উনি মায়েরই রূপ কোনো,
যেহেতু উনি আমার ঠিক অস্বস্তিটার জায়গাটা কাটিয়ে আমাকে ওই জায়গাটাতে বসিয়ে দিয়ে উনি আবার দূরে চলে গেলেন, কিন্তু উনি নামলেন না, উনি দাঁড়িয়ে থাকলেন না। বাবা, আচ্ছা। এইটা কিন্তু আমি মানে অদ্ভুত লেগেছে আমার জীবনে, যে এই আমি কিন্তু এই জিনিসটা, হ্যাঁ, মানে একটা সাধারণ দিনের মেট্রোতে এরকম ছোট্টখাট্ট অদ্ভুত অদ্ভুত ঘটনা কিন্তু ঘটে। মানে ঘটনা যখন ঘটে না, এত সাধারণ জায়গায় এত অপ্রত্যাশিত ভাবে ঘটনাগুলো ঘটে যে বোঝার উপায় নেই যে কি ঘটলো, কি ঘটে গেল। তো এই এনার্জির ব্যাপারটা, মানে যেহেতু আমাকে মাঝে মাঝে এই সব এনার্জি গুলো বিব্রত করে একটু, মানে আমি যার সঙ্গে হয় না, আমি না সামনেও দাঁড়াতে পারি না, আমার শরীরটাই খুব অস্বস্তি করতে থাকে, মানে আমার রীতিমতো শরীর খারাপ করতে থাকে, মানে আমার, হ্যাঁ, আমার মাথাটা ঝিমঝিম করতে থাকে, মনে হয় একটু বসলে ভালো, একটু জল খেলে ভালো, এরকম হয়। বেশি ওভার সেনসিটিভ, হ্যাঁ, সুপার সেনসিটিভ, তাদের একদম। এবার এটা সব সময় যে হয় তা নয়, কিন্তু মাঝে মাঝে হয়। আর খাবারটা যেমন হয়, তো এই জিনিসগুলো কিন্তু সেদিন আমি যে ওই যে মাকে ডাকছিলাম কন্টিনিউয়াসলি, যে মা কিছু একটা করো, আমি এখানে বসতে চাই না, বা আমার শরীরটা খারাপ লাগছে, আমাকে সুস্থ রাখো, যেন গড সেন্ট ওই ভদ্রমহিলা এসে বসে কাটিয়ে দিয়ে চলে গেলেন। মানে আমি ধরেই নিলাম যে উনি আসলে মায়েরই প্রেরিত বা মায়েরই এক রূপ, যিনি অত্যন্ত সাধারণ একজন অফিস যাত্রী মহিলার রূপ নিয়ে এসে আমাকে বাঁচিয়ে দিয়ে গেলেন একটা কোনো এনার্জি থেকে, যেটা কিনা আমার জন্য মঙ্গলকর নয়। মানে তুমি ওটা সহ্য করতে পারতে না? আমি সহ্য করতে পারতাম, তাহলে কিছু একটা গন্ডগোল হয়ে যেত, কিছু একটা গন্ডগোল হতো। তো এই জন্যই এনার্জি ব্যাপারটাকে আমি এতটা মানি আর এতটা বিশ্বাস করি। তাই প্রত্যেক মানে তোমরা যারা আমার বন্ধু, আমার ভাই, আমার দিদি, বোন, তাদের তো আমি সবসময়তে আমি শুভটা চাইবো। আমি সেজন্য সবাইকে বলছি, তোমরাও কিন্তু এই জিনিসগুলো একটু রেস্ট্রিকশন, একটু মেনে চলা ভাই ভালো, নইলে কিন্তু শরীরে মানে মনে বা এমন একটা ক্ষতি হয়, অনেক সময় আমরা বুঝতেও পারি না কেন হলো, কিন্তু হলো, যে হবার তো কথা নয়, কিন্তু কেন হলো আমরা মনে করি যে হঠাৎ কেন একটা ঝামেলা হলো, হবার তো কথা নয় একদম, মানে কিন্তু কিছু থেকে একটা হলো। কাজেই এই এনার্জিটা থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখা দরকার, কারণ আমাদের আধার তো সেই রকম ভাবে তৈরি নয় যে আমরা একটু নড়বড়ে, আমাদের একটু গার্ড দরকার। এমনকি আমাদের ঠাকুরও কিন্তু বাঁচিয়ে চলতেন, ঠাকুরও সবার খাবার গ্রহণ করতেন না, সবাইকে স্পর্শ করতে দিতেন না, এই জিনিসগুলো ঠাকুর কিন্তু, হ্যাঁ, হয়তো ঠাকুরের মতো রিজিড ছিলেন না, তার সঙ্গিনীরা বারণ করতেন। কাজে এইটা কিন্তু তারা যদি মানে ভগবান ভগবতী হয়ে মানেন, তো আমাদের অবস্থা তো বুঝতেই পারছো। তাহলে আজকের মতো আমরা দুই ভাই বিদায় নিই, আবার আসবো সামনের গল্প হলেও সত্যির পর্বে। আর দীপ্তকে তো মানে ধরেই রাখলাম, আর দীপ্ত আজকে যা একটা সাংঘাতিক গল্প শুনিয়েছে, সেই পুকুরের গল্প, মানে একটা হন্টিং গল্প, মানে এটা অদ্ভুত অদ্ভুত, মানে মনে হলো একটা রূপকথা, একটা যেন জীবন্ত রূপকথা শুনলাম এবং যেন দেখলাম মানুষ চোখে। তো আজকে আমরা আসি, আমাদেরকে বিদায় দাও দুই ভাইকে, আর এরপরে আবার আসবো সেই প্রতিশ্রুতি দিয়ে। আজকের মতো চললাম, অনেক ভালোবাসা এতক্ষণ সঙ্গে থাকবার জন্য, আমাদের সঙ্গে গল্প ভাগ করে নেওয়ার জন্য। একদম, সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো, আর ঠাকুর, মা, গোপু সোনা, সকলের কৃপা তোমাদের সঙ্গে সব সময় থাক, এই প্রার্থনা নিয়ে আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করছি। তবে শেষটাও দীপ্ত
তোকেই করতে হবে ফিনিশ বাটন টিপে, কারণ আমি অতিথি তোমারই দ্বারে, আমি কিন্তু আজ অতিথি। না না, আমি দাদাকে অতিথি মানছি না একেবারে। আমি দাদারই অতিথি। যাই হোক, কিন্তু যান্ত্রিক ভাবে ওই যে বললাম, আমি সকলকে আমার অনেক ভালোবাসা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন আমার প্রণাম। আবার দেখা হবে কখনো। আর এই পরিবারে তো আছি। একদম। অবশ্যই। হ্যাঁ, আজকের মতো তাহলে শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।